Hello viewers, peace be upon you. Welcome to my YouTube video channel, We Like Anatomy. I am Professor Dr. Muhammad Ashfaqur Rahman. আমি আমার আগের ভিডিওতে স্টমাক নিয়ে ডিসকাস করেছি। আজকে স্টমাকের পরের অংশ ডুওডেনাম নিয়ে আলাপ করতে চাই। ডুওডেনাম নিয়ে স্পেসিফিক ডিসকাশনের আগে একটু ইন্টেস্টাইন বিষয়ে আমাদের একটু নলেজ দরকার। তাহলে দেখা যাক ইন্টেস্টাইন নিয়ে আমরা কি জানতে পারি। The part of the alimentary tract extending from pylorus to ileocecal junction is called small intestine. আমরা এখানে একটু দেখাই। এই হচ্ছে স্টমাক শেষ হলো, this is the pylorus, then শুরু হলো duodenum, here is the our duodenum, then duodenum শেষ হলো, jejunum start হলো, jejunum যাচ্ছে, jejunum ওকে, দেন jejunum এখানে শেষ। নাও আইলিয়াম স্টার্ট হলো, এই আইলিয়াম গেল, আইলিয়াম কয়েল করে করে আছে, jejunum আইলিয়াম, কয়েলস অফ ইন্টেস্টাইন বলা হয় এগুলোকে। এইখানে গিয়ে আইলিয়ামটা শেষ হয়ে গেল। সো এই জায়গাতে আইলিয়াম শেষ। কার সাথে জয়েন করলো সে জয়েন করলো লার্জ ইন্টেস্টাইনের সাথে। লার্জ ইন্টেস্টাইনের ফার্স্ট পার্টটার নাম সিকাম। তাহলে আইলিয়াম আর এখানে সিকামের একটা জাংশন তৈরি হলো, নাম হয়ে গেল আইলিওসিকাল জাংশন। সো এই যে পাইলোরাস থেকে আইলিওসিকাল জাংশন পর্যন্ত যে পার্টটা পাওয়া গেল তার নামই হচ্ছে স্মল ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের আরেকটা পার্ট হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এই হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, দিস ওয়ান। এইটুকু সিকাম, দেন অ্যাপেন্ডিক্স, তারপরে অ্যাসেন্ডিং কোলন, then this is the transverse colon, this is the descending colon, then this part is sigmoid colon, then this is the rectum, and last part is the anal canal. So this is the large intestine and here is the small intestine. সাধারণত স্মল ইন্টেস্টাইন থাকে আমাদের অ্যাবডোমেনের সেন্টারে, অনেকটা ছবির মতো করে। আর আমরা যখন ছবি বাঁধাই করি চারপাশে একটা ফ্রেম ইউজ করে, ফ্রেম, সেই ফ্রেমের মতো করে থাকে লার্জ ইন্টেস্টাইন। আমরা এখানে তাই দেখতে পাচ্ছি সেন্টারে আছে আমাদের সেই ছবিটা, হিয়ার ইজ দ্য পিকচার, আর পেরিফেরিতে আছে তার ফ্রেমটা, দিস ইজ দ্য ফ্রেম, ছবির ফ্রেম। সো দিস ইজ স্মল ইন্টেস্টাইন, দিস ইজ লার্জ ইন্টেস্টাইন। সো আমরা এখান থেকে বলতে পারি the other part of the intestine is the large intestine. So intestine দুই রকমের, একটা হচ্ছে small intestine, another one is large intestine. So দুটোর মাঝে ডিফারেন্স কি? স্মল ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমরা দেখি লুমেন বা কেলিবার is small or narrow. এর লুমেন বা কেলিবারটা হচ্ছে ন্যারো, এবং এইটা আমরা বাইরে থেকেও বুঝতে পারি যে স্মল ইন্টেস্টাইনের ডায়ামিটার হচ্ছে এইটুকু, দিস ইজ দ্য এক্সটার্নাল ডায়ামিটার। আর লুমেন বা কেলিবার মানে ইন্টারনাল বিষয়, ইন্টারনাল তো এখানে দেখা যাচ্ছে না, আমরা বাইরে দিয়ে বোঝাচ্ছি। কিন্তু লার্জ ইন্টেস্টাইনের আমরা কেলিবার বা লুমেনটা লার্জ হয়, আমরা বাইরে থেকে এক্সটার্নাল ডায়ামিটার দেখলে এইরকম দেখি। ডেফিনেটলি দেখা যাচ্ছে স্মল ইন্টেস্টাইন হচ্ছে ন্যারো, লার্জ ইন্টেস্টাইন হচ্ছে ওয়াইড অর লার্জ। অন্যদিকে লেংথের দিকে যদি আমরা দেখি, স্মল ইন্টেস্টাইনের লেংথ হচ্ছে 6 মিটার, অ্যারাউন্ড 6 মিটার, কেউ কেউ 6.5 বলতে পারে। আমরা এরকম রেফারেন্স আছে 6 মিটারের, 6 মিটারটা ইউজ করব, তাহলে মনে রাখতে সুবিধা হবে। সো স্মল ইন্টেস্টাইনের লেংথ হচ্ছে 6 মিটার, 6 মিটার মিনস 600 সেন্টিমিটার। অন দ্য আদার হ্যান্ড লার্জ ইন্টেস্টাইনের লেংথ হচ্ছে 1.5 মিটার, তার মানে 150 সেন্টিমিটার। তাহলে স্মল ইন্টেস্টাইনের লেংথ 6 মিটার, লার্জ ইন্টেস্টাইনের লেংথ 1.5 মিটার। ওকে,
তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি যে স্মল ইন্টেস্টাইনের লেন্থ 6 মিটার, লার্জ ইন্টেস্টাইনের লেন্থ 1.5 মিটার। দ্যাট মিনস small intestine is 4 times longer than the large intestine. Small intestine length কিন্তু 4 times longer, 4 গুণ বড় সে small intestine। 150 কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা 600 পাবো। So small intestine is 4 times longer than the large intestine. কিন্তু তারপরেও দেখা যায় যে স্মল ইন্টেস্টাইনকে স্মল বলে, লার্জ ইন্টেস্টাইনকে লার্জ বলে। আমার প্রশ্ন হচ্ছে যে স্মল ইন্টেস্টাইনের লেন্থ অনেক বড়, 4 গুণ বড় সে লার্জের চাইতে, তারপরেও তাকে স্মল কেন বলে? লার্জ ইন্টেস্টাইনকে লার্জ কেন বলে? কারণটা কি? ওয়াই? এটা কারণ একটাই, সেটা হচ্ছে তার লুমেন বা ক্যালিবার। আসলে স্মল ইন্টেস্টাইনের আমরা শুরুতে একটা স্লাইডে দেখিয়েছি যে স্মল ইন্টেস্টাইনের লুমেন বা ক্যালিবার হচ্ছে স্মল, যে কারণে স্মল ইন্টেস্টাইনকে স্মল বলে, আর লার্জ ইন্টেস্টাইনের লুমেন অর ক্যালিবারটা লার্জ, এই জন্য তাকে লার্জ ইন্টেস্টাইন বলে। তাহলে কোনটা স্মল ইন্টেস্টাইন, কোনটা লার্জ ইন্টেস্টাইন, দিস ডিপেন্ডস অন দ্য লুমেন, দিস ডিপেন্ডস অন দ্য ক্যালিবার। এটা কিন্তু লেংথের উপর ডিপেন্ড করে না, এটা লুমেন বা ক্যালিবারের উপরে বেস করে বলা হচ্ছে যে এটা স্মল, এটা লার্জ। এখন প্রশ্ন হচ্ছে যে স্মল ইন্টেস্টাইনের ক্যালিবার কম বলে তাকে স্মল বলা হচ্ছে, কিন্তু কেন তার ক্যালিবারটা ছোট? হোয়াই? লার্জ ইন্টেস্টাইনের ক্যালিবার কেন বড় হবে? কারণটা কি? এটা আমাকে বুঝতে হবে। এটার কারণ হচ্ছে তার কাজ, তার ফাংশন। তাহলে আমরা একটু দেখতে পারি স্মলের কাজ কি, লার্জের কাজ কি, তাহলে আমরা বুঝতে পারবো কারো কি লুমেন বড় দরকার নাকি ছোট দরকার। লার্জ ইন্টেস্টাইনের মেইন ফাংশন হচ্ছে স্টোরেজ ফাংশন, মানে মেইন না বলে আমরা বলবো যে লার্জ ইন্টেস্টাইনের স্টোরেজ ফাংশন আছে। কারণ লার্জ ইন্টেস্টাইনের ঠিক পরেই কিন্তু সেই কন্টেন্ট গুলো ডেফিকেশন মানে স্টুল আকারে বাইরে চলে যাবে। এখন আমরা যদি টয়লেটে না যাই, ডেফিকেশন না করি, তাহলে ওরা কোথায় জমা থাকবে? তারা লার্জ ইন্টেস্টাইনেই জমা থাকবে। সুতরাং লার্জ ইন্টেস্টাইনের একটা বড় সড়ো স্টোরেজ ফাংশন আছে অন্যান্য কাজের সাথে। অন্য কাজ বলতে লার্জ ইন্টেস্টাইনের অ্যাবজর্পটিভ ফাংশন আছে, সে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবজর্ব করে। সুতরাং আমরা বলতে পারি যে লার্জ ইন্টেস্টাইন ওয়াটার ইলেকট্রোলাইট অ্যাবজর্পশনের প্যারালালি সে স্টোরেজ ফাংশন আছে তার। আর আমরা জানি যারই স্টোরেজ ফাংশন আছে তারই লুমেন বড় হতে হবে। সুতরাং এই কারণে লার্জ ইন্টেস্টাইনের লুমেন বড়। যেমন স্টোমাকের মাঝে খাবার 3 to 4 আওয়ার স্টোর থাকে, সো স্টোমাকের লুমেনটা অনেক বড়। আমরা দেখি গল ব্লাডার বাইলকে স্টোর করে, তার লুমেনটা বড়। আমরা দেখি ইউরিনারি ব্লাডার ইউরিন স্টোর করে টেম্পোরারিলি, তার লুমেনটা বড়। সুতরাং স্টোরেজ ফাংশন থাকলে তার লুমেন বড় হবে, এটাই স্বাভাবিক। এই জন্য লার্জ ইন্টেস্টাইনের লুমেনটা বড় হয়। এখন প্রশ্ন হচ্ছে স্মল ইন্টেস্টাইনের লুমেন কেন ছোট? তাহলে আমরা উল্টা ভাবে ভাবলেই পারি যে স্মল ইন্টেস্টাইনের কোনো স্টোরেজ ফাংশন নাই, সে শুধু ডাইজেশন অ্যাবজর্পশন এই ফাংশনই করে, এর কোনো স্টোরেজ ফাংশন নাই। তাহলে যদি কারো স্টোরেজ ফাংশন না থাকে তাহলে তার লুমেনটা বড় হওয়ার কোনো দরকার নাই, তার লুমেনটা নেরো থেকে যাবে। দ্যাটস ওয়াই স্মল ইন্টেস্টাইনের লুমেন হচ্ছে নেরো। তাহলে আমরা বুঝে গেলাম যে লার্জ ইন্টেস্টাইনকে লার্জ বলে কারণ হচ্ছে তার লুমেন বড়। কেন লুমেন বড়? কারণ সে স্টোর করতে হয়। স্মল ইন্টেস্টাইনকে স্মল বলে কারণ তার লুমেন স্মল। কেন লুমেন স্মল? কারণ তার স্টোরেজ ফাংশন নাই। ভেরি ভেরি সিম্পল মেকানিজম। নাও আমরা চলে যাব আরেকটা বিষয়ে, যে আমরা শুরুতে জেনেছি যে স্মল ইন্টেস্টাইনের লুমেন আর লার্জ ইন্টেস্টাইনের লুমেন ডিফার করে। কেন ডিফার করে সেটা আমরা এক্সপ্লেইন করেছি, কিন্তু আরেকটা প্যারালাল তথ্য আমরা দিয়ে আসছিলাম
যে স্মল ইন্টেস্টাইনের লেংথ হচ্ছে 4 times greater than the length of the large intestine. So why small intestine is so long and large intestine is not so long? এটা একটা প্রশ্ন। তাহলে স্মল ইন্টেস্টাইন এত লম্বা কেন, লার্জ ইন্টেস্টাইন তাহলে এত ছোট কেন? তার কারণ কি? দিস ইজ अगेन ডিউ টু ফাংশন। এখানেও ফাংশন রিলেটেড। সেটা কেমন? আমরা যে স্মল ইন্টেস্টাইনটাকে দেখি, সেই স্মল ইন্টেস্টাইনের মেইন ফাংশন হচ্ছে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। ডাইজেশন করে অ্যাবজর্পশন করে। আমরা এলিমেন্টারি সিস্টেমের একটা ভিডিওতে বলেছিলাম, কারো যদি মনে না থাকে তাহলে এলিমেন্টারি সিস্টেমের হিস্টোলজি সেই ভিডিওটা দেখলে তার কাজে দিবে। যে স্মল ইন্টেস্টাইনের মেইন কাজ হচ্ছে ডাইজেশন অ্যাবজর্পশন, এবং স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্ট আছে। ডিওডেনাম ইজ মেইনলি ফর ডাইজেশন, জেজুনাম ইজ ফর duodenum and jejunum is for digestion. Jejunum and ileum, they are for absorption, মানে absorption of the end product of digestion. তার মানে দাঁড়াচ্ছে ডিওডেনামে কি হয়? ডিওডেনামে হয় ডাইজেশন হয়, এখানে কোনো অ্যাবজর্পটিভ ফাংশন না, এখানে মেইনলি হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন ডিওডেনামে। এবং জেজুনাম হচ্ছে ইকুয়ালি ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন হয়। আইলিয়াম হচ্ছে এখানে কোনো ডাইজেশন নাই, এখানে হয় শুধু অ্যাবজর্পশন। কি অ্যাবজর্পশন হয়? এখানে হয় এন্ড প্রোডাক্ট অফ দি ডাইজেশন। ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি? আমরা বিভিন্ন ফর্মে খাবার খাই, যেমন আমরা কার্বোহাইড্রেট খাই, ম্যাক্সিমাম হচ্ছে পলিস্যাকারাইড ফর্মে, কিন্তু পলিস্যাকারাইড ফর্ম আমাদের বডিতে ওইভাবে কোনো কাজে লাগে না, বা এটাকে অ্যাবজর্ব করতে গেলে তাকে মনোস্যাকারাইড ফর্মে নিতে হবে। এই পলিস্যাকারাইড টু মনোস্যাকারাইড কনভার্সন, এটাকে বলে ডাইজেশন। সিমিলারলি প্রোটিন আমরা খাই, মিট, ফিশ যাই খাই, সেগুলো আলটিমেটলি ডাইজেশন হয়ে অ্যামাইনো অ্যাসিড ফর্ম করে। আমরা লিপিড খাই, লিপিড গুলো ডাইজেশন হয়ে ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল ফর্ম করে। এই জিনিসগুলো হচ্ছে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন। কার্বোহাইড্রেটের এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন হচ্ছে মনোস্যাকারাইড, তার মানে হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, মেইনলি গ্লুকোজ। এই জিনিসগুলোকে আমার বডিতে অ্যাবজর্ব করব। এই অ্যাবজর্বটিভ প্রথমে ডাইজেস্ট করব, আমরা ডাইজেস্ট করে অ্যাবজর্ব করব। এই ডাইজেশনের কাজগুলো মেইনলি হয় ডিওডেনাম আর জেজুনামে, আর অ্যাবজর্পশনের কাজ হয় জেজুনাম এন্ড আইলিয়ামে। তাহলে লার্জ ইন্টেস্টাইনের কাজ কি? লার্জ ইন্টেস্টাইনের মেইন কাজ হচ্ছে ওয়াটার এন্ড ইলেকট্রোলাইট অ্যাবজর্ব করা। ওখানে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন অ্যাবজর্পশন হয় না, ও আইলিয়ামেই শেষ। তাহলে লার্জ ইন্টেস্টাইনে ওয়াটার ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন হয়। তাহলে আমরা বুঝলাম যে স্মল ইন্টেস্টাইনে মাঝে মেইনলি ডাইজেশন এন্ড অ্যাবজর্পশনের মূল কাজ হয় হচ্ছে স্মল ইন্টেস্টাইন। আমাদের বডিতে আমরা জানি যে স্টমাকের মাঝে পেপসিনোজেন এনজাইম রিলিজ হয়, যে এনজাইম দিয়ে প্রোটিন ডাইজেশন হয়। তারপরে গ্যাস্ট্রিক লাইপেজ রিলিজ হয়, যেটা দিয়ে লিপিড ডাইজেশন হয়। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, কারো স্টমাক যদি কেটে ফেলে দেওয়া যায়, তারপরেও কিন্তু প্রোটিন, লিপিড এগুলো ডাইজেশনে কোনো প্রবলেম হবে না, কারণ ইন্টেস্টাইনের মাঝে, ইন্টেস্টাইনাল জুসের মাঝে এই এনজাইম গুলো অলমোস্ট সিমিলার কাইন্ড অফ এনজাইম থাকে, যেমন ট্রিপসিন থাকে বা কাইমোট্রিপসিন থাকে, এইরকম আদার এনজাইম গুলো কিন্তু ঠিকই থাকে, যেগুলো আইদার স্মল ইন্টেস্টাইনের ওয়াল থেকে রিলিজ হয়, না হয় প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়ে আসে। সো অল্টারনেট ওয়ে কিন্তু আছেই। স্টমাক না থাকলে এগুলো ডাইজেশন প্রবলেম হবে না। তার মানে স্মল ইন্টেস্টাইন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইট ফর ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। তো এই যে ডাইজেশন এবং অ্যাবজর্পশন হবে, তার জন্য হাইয়ার সারফেস এরিয়া দরকার, হাইয়ার সারফেস এরিয়া প্রয়োজন। এই হাইয়ার সারফেস এরিয়াটা কিভাবে আসবে? এই হাইয়ার সারফেস এরিয়া আসবে বাই 4 মেকানিজম অর 4 ফ্যাক্টরের মাধ্যমে। দেখা যাক কি কি মেকানিজম। নাম্বার 1, গ্রেটার লেন্থ। অনেক লম্বা যদি হয়, সারফেস এরিয়া বেড়ে যাবে। লেন্থ যত বাড়বে, সারফেস এরিয়া তত বাড়বে। ওকে।
2 নম্বর হচ্ছে মিউকোসাল মডিফিকেশন। মিউকোসাতে আমরা কিছু কিছু মডিফিকেশন নিয়ে আসব, তাহলেও কিন্তু স্মল এবং মানে সারফেস এরিয়া বাড়বে। কি কি মিউকোসাল মডিফিকেশন আসে? নাম্বার 1 প্লিকা সার্কুলারিস, নাম্বার 2 ভিলাই, এন্ড নাম্বার 3 হচ্ছে মাইক্রোভিলাই। সো এই চারটা মেকানিজম, গ্রেটার লেংথ, প্লিকা সার্কুলারিস, ভিলাই, মাইক্রোভিলাই, এই জিনিসগুলো দিয়ে আলটিমেটলি সারফেস এরিয়া বেড়ে যায়। এবং হিউজ সারফেস এরিয়া দরকার স্মল ইন্টেস্টাইনের মাঝে, বিকজ স্মল ইন্টেস্টাইন হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশন অফ দি এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, তার জন্য মেইন জায়গা। এবং বলা হয় গ্রেটার লেংথ, তার মানে দাঁড়াচ্ছে স্মল ইন্টেস্টাইনের লেংথ কেন এত বেশি? গ্রেটার লেংথ হচ্ছে একটা উপায় টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। সারফেস এরিয়া বাড়ানোর এটা একটা মেকানিজম, গ্রেটার লেংথ। তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে ভাইবাতে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে স্মল ইন্টেস্টাইনের লেংথ এত বেশি কেন? আমরা বলবো টু ইনক্রিজ সারফেস এরিয়া, ইট ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর ফর ইনক্রিজিং সারফেস এরিয়া, এটুকু আমরা বলতে পারি। তাহলে লার্জ, উল্টা ভাবে যদি বলি লার্জ ইন্টেস্টাইনটা কেন তাহলে অত বেশি লম্বা না, তার উত্তরও তাই হচ্ছে যে তার তার কোনো খুব বেশি সারফেস এরিয়া দরকার নাই স্মল ইন্টেস্টাইনের মতো, যেহেতু লার্জ ইন্টেস্টাইনে কোনো ডাইজেশন হয় না, এন্ড প্রোডাক্ট অফ দি ডাইজেশন অ্যাবজর্পশন হওয়ারও কোনো দরকার পড়ে না। বাট এখানে অ্যাবজর্পশন হবে হচ্ছে ওয়াটার ইলেকট্রোলাইট, তার জন্য অত স্মলের মতো এত সারফেস এরিয়া দরকার কিন্তু নাই। এই জন্য স্মল ইন্টেস্টাইন টু মাচ লঙ্গার, whereas large intestine not too much longer. আমরা কথা প্রসঙ্গে পেয়েছি প্লিকা সার্কুলারিস একটা মেকানিজম টু ইনক্রিজ সারফেস এরিয়া ইন দ্য স্মল ইন্টেস্টাইন। দেখি আমরা প্লিকা সার্কুলারিস কি। প্লিকা মিন্স ফোল্ড, প্লিকা মানে হচ্ছে ফোল্ড, আর সার্কুলারিস মানে সার্কুলার, তার মানে দিস আর দ্য সার্কুলার ফোল্ড। কিসের ফোল্ড? দে আর সার্কুলার ফোল্ড অফ দ্য মিউকাস মেমব্রেন এন্ড দে আর পার্মানেন্ট। প্লিকা সার্কুলারিস কিন্তু পার্মানেন্ট সার্কুলার ফোল্ড অফ দ্য মিউকাস মেমব্রেন, থাকে কই? ইন দ্য ওয়াল অফ দি স্মল ইন্টেস্টাইন। আমরা এখানে দেখাই একটু প্লিকা সার্কুলারিস কোনটা। হিয়ার ইজ দা, এই যে কতগুলো সার্কুলার, কতগুলো দেখা যাচ্ছে, ফোল্ড দেখা যাচ্ছে মিউকাস মেমব্রেনের, এই ফোল্ড গুলোর নামই হচ্ছে প্লিকা সার্কুলারিস। এই ফোল্ড গুলো প্লিকা সার্কুলারিস। জেজু নামের মাঝেও দেখা যাচ্ছে আছে প্লিকা সার্কুলারিস, এই যে অনেক অনেক প্লিকা সার্কুলারিস জেজু নামে আছে। বাট ইন কেস অফ দ্য আইলিয়াম খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ভেরি ভেরি কম, মানে স্পার্স, ভেরি ভেরি স্পার্স। লার্জ ইন্টেস্টাইনের মাঝে প্লিকা খুবই কম আছে। সো হাউএভার প্লিকা হচ্ছে পার্মানেন্ট circular folds of mucous membrane present in the wall of small intestine. এবং এই প্লিকা ফরমেশনে যে শুধু মিউকোসা লাগে তা না, সাবমিউকোসাও কন্ট্রিবিউট করে। বোথ মিউকোসা এন্ড সাবমিউকোসা দুইজনই কন্ট্রিবিউট করে। কথা প্রসঙ্গে একটু বলে রাখি, স্টোমাকের মাঝেও কিন্তু মিউকোসাল ফোল্ড ছিল, যার নাম ছিল গ্যাস্ট্রিক রোগী। স্টোমাকে গ্যাস্ট্রিক রোগী ছিল, সেই গ্যাস্ট্রিক রোগী ছিল টেম্পোরারি মিউকোসাল ফোল্ড। বাট প্লিকা সার্কুলারিস ইজ পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড। আমরা কোনোভাবেই এর ওয়ালকে, যে স্মল ইন্টেস্টাইনের ওয়ালকে টেনে টুনেও কিন্তু প্লিকা সার্কুলারিসকে ডিসঅ্যাপিয়ার করাতে পারবো না। সো দিস ইজ দ্য প্লিকা সার্কুলারিস। স্টোমাকে আজকে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে রোগী যে থাকে এটা কি টেম্পোরারি না পার্মানেন্ট? সে উত্তর দিল সেটা হচ্ছে পার্মানেন্ট, কিন্তু আসলে পার্মানেন্ট না, দে আর টেম্পোরারি মিউকোসাল ফোল্ড। আমি তখন এক্সাম্পল দিলাম যে রোগী কখনো কি পার্মানেন্ট হয়? হসপিটালে যেসব রোগী এসে ভর্তি হয়, সেই রোগীরা সুস্থতার জন্য ভর্তি হয়, সুস্থ হয়ে আবার ফেরত চলে যায়, বাড়িতে চলে যায়, অথবা যদি কেউ সুস্থ হতে না পারে সে মারা গিয়ে হসপিটাল ছেড়ে দেয়, তার মানে সে ডেড হয়ে হলেও হসপিটালটা ছেড়ে দিচ্ছে। সো হসপিটালে কিন্তু তারা কখনোই পার্মানেন্টলি আসে না, তার মানে রোগীরা পার্মানেন্ট হবে না, দে আর টেম্পোরারি ফোল্ড। আর প্লিকা সার্কুলারিস হচ্ছে পার্মানেন্ট এন্ড সার্কুলার মিউকোসাল ফোল্ড। এবং আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো যে প্লিকা সার্কুলারিস কিন্তু শুরু হয় ডিওডেনামের সেকেন্ড পার্ট থেকে। এইটুকু হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, এখান থেকে শুরু হলো।
ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামে কিন্তু কোনো প্রকার প্লিকা সার্কুলারিস নাই। ফার্স্ট পার্টটা স্মুথ, তার ওয়ালে কোনো প্লিকা সার্কুলারিস নাই। তাইলে প্লিকা সার্কুলারিস শুরু হয় সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম থেকে, এবং জেজুনামে পরিমাণে বেশি থাকে, আইলিয়ামে যেতে যেতে আবার কমে যায়। আইলিয়ামে খুব বেশি নাই, কারণ ওই যে আইলিয়ামে তো ডাইজেশন হয় না, শুধু অ্যাবজর্পশন হয়, আর জেজুনামে ডাইজেশন অ্যাবজর্পশন দুটোই হয়, এই জন্য এখানে বেশি আছে। সো আমরা বুঝে গেলাম যে প্লিকা সার্কুলারিস হচ্ছে শুরু হয় সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম থেকে, স্টার্ট হবে, বেস্ট ডেভেলপড ইন দ্য জেজুনাম and gradually decrease in the ileum. এবং প্লিকা সার্কুলারিস সারফেস এরিয়া, এগুলো তৈরি হয় সারফেস এরিয়া বাড়ানোর জন্য। কতটুকু সারফেস এরিয়া ইনক্রিজ করে? 2 to 3 টাইমস। প্লিকা সার্কুলারিস থাকার কারণে ইন্টেস্টাইনের সারফেস এরিয়া, স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া 2 to 3 টাইমস ইনক্রিজ করে। নেক্সট চলে যাচ্ছি ভিলাইতে। আমরা ভিলাই বলে আরেকটা জিনিস জানি, সেটাও থাকে স্মল ইন্টেস্টাইনের ওয়ালে। এটা লার্জ ইন্টেস্টাইনের ওয়ালে থাকবেই না, শুধু স্মলেই থাকে, তার নাম ভিলাই। এই যে দেখা যাচ্ছে ভিলাই, ইনফ্যাক্ট দিস ইজ দ্য মিউকাস মেমব্রেন অফ দি স্মল ইন্টেস্টাইন। আমরা মিউকাস মেমব্রেনের মাঝে কি দেখি? এই যে লাইনিং এপিথেলিয়াম দেখা যাচ্ছে, আর লাইনিং এর নিচে যা থাকে সেটা লেমিনা প্রক্রিয়া। সেই লেমিনা প্রক্রিয়াতে ব্লাড ভেসেল থাকে, লিম ভেসেল থাকে, তাছাড়া আমরা জানি গ্ল্যান্ড থাকে, তারপরে হচ্ছে লিম্ফয়েড টিস্যু থাকে, অনেক কিছু থাকে এই লেমিনা প্রক্রিয়াতে। সো আমরা দেখি এই মিউকাস মেমব্রেন সামটাইমস কতগুলো প্রজেকশন তৈরি করে। এই প্রজেকশন গুলোকে বলা হয়, এরাও পার্মানেন্ট মিউকোসাল প্রজেকশন, দিস আর কল্ড ভিলাই। সো ভিলাই আর পার্মানেন্ট মিউকোসাল আউটগ্রো, এবং ভিলাই ফরমেশনে শুধু মিউকোসাই লাগে, এখানে কোনো সাব মিউকোসা আসবে না। কিভাবে একটা ভিলাই তৈরি হয়? একটা লাইনিং এপিথেলিয়াম থাকে প্রথমে, তার ভিতরে এ কোর অফ লেমিনা প্রক্রিয়া থাকে, যে কোরের মাঝে সেন্টারে থাকে একটা লিম ভেসেল, একটা লিম্ফ ক্যাপিলারি, যে লিম্ফ ক্যাপিলারির নাম হচ্ছে লেকটিয়াল। এর বাইরে ব্লাড ভেসেল থাকে, এবং লেকটিয়া এর ছাড়া এই লেকটিয়ালের দুই পাশে কিছু স্মুথ মাসল ফাইবার থাকে। অনেক সময় এক্সামে আসে একটা ভিলাইয়ের স্ট্রাকচার লেখো, সো একটা ভিলাই স্ট্রাকচার কেমন হবে? প্রথমে ভিলাই হচ্ছে মিউকাস মেমব্রেনের projection. They are the projection of the mucous membrane. Almost finger-like projection bolte pare. They are finger-like projection of the mucous membrane, and they are formed by a lining epithelium containing a core of lamina propria. In that core, there will be blood vessel, lymph vessel, and some smooth muscle fibers. এই লিম্ফ ভেসেলটা হচ্ছে লিম্ফ ক্যাপিলারি, এবং এই লিম্ফ ক্যাপিলারির নাম লেকটিয়াল। আমরা জানি ইন্টেস্টাইনে ফুড ডাইজেশন হয়, কার্বোহাইড্রেট ডাইজেশন হয়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ নামে মনোস্যাকারাইড ফর্ম করে। সেই মনোস্যাকারাইড গুলো ইন্টেস্টাইনের এপিথেলিয়াম দিয়ে অ্যাবজর্ব হবে, দেন এই ব্লাড ক্যাপিলারিতে ঢুকে পড়বে। প্রোটিন ডাইজেশন হয়ে অ্যামাইনো অ্যাসিড ফর্ম করে, সেগুলো লাইনিং এপিথেলিয়াম দিয়ে অ্যাবজর্ব হবে, হয়ে ব্লাড ভেসেলে ঢুকে পড়বে। বাট লিপিড ডাইজেশন হয়ে যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়, সেই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের মাঝে যেগুলো লং চেইন ফ্যাটি অ্যাসিড, সেগুলো কিন্তু ব্লাড ভেসেল দিয়ে অ্যাবজর্ব হতে পারে না, সেগুলো অ্যাবজর্ব হবে লিম্ফ ক্যাপিলারি দিয়ে। সো লিম্ফ ক্যাপিলারিতে লিম্ফের মাঝে সাথে গিয়ে তার এই স্ট্রাকচার গুলো মিশে যাবে। মিশার কারণে এই লিম্ফের কালার হয়ে যাবে হোয়াইট, লাইক এ মিল্কের মতো দেখাবে। এই জন্য এই ভেসেল গুলোকে বলে লেকটিয়াল। আমরা জানি ল্যাকটা মানে মিন্স মিল্ক, ল্যাকটিক অ্যাসিড মিল্কে পাওয়া যায়, ল্যাকটা মিন্স মিল্ক। সো মিল্কের মতো যেহেতু এই লিম্ফটা হয়, এই জন্য এটাকে বলে ল্যাকটিয়াল। তাহলে আমরা একটা ভিলাই স্ট্রাকচার কিন্তু আলাপ করে ফেললাম। এখন কথা হচ্ছে যে এই ভিলাই ডুওডেনামে এই ভিলাইগুলো থাকে পাতার মতো, লিফ শেপ, whereas in the jejunum ভিলাইগুলো হচ্ছে টাং শেপ। জেজুনামের ভিলাই টাং শেপ, বাট ইন দ্য আইলিয়াম ভিলাইগুলো খুব কম কম থাকে, এবং সেগুলো হয় ফিঙ্গার লাইক। সো ইন দ্য duodenum they are leaf shaped,
In the jejunum they are tongue shaped, অনেক বড় বড়. In the ileum they are sparse, কম কম থাকে, and they are finger like, চিকন চিকন থাকে, ভুকা নাঙ্গা. এই ভিলাই থাকার কারণে ইন্টেস্টাইনের সারফেস এরিয়া ইনক্রিজ করে 10 টাইমস, 10 টাইমস. তাহলে ভিলাইয়ের কারণে সারফেস এরিয়া বাড়ে হচ্ছে 10 টাইমস. নাও আমরা দেখব আরেকটা মেকানিজম আছে সারফেস এরিয়া বাড়ানোর, তার নাম হচ্ছে মাইক্রোভিলাই. আমরা এখানে একটা ভিলাই দেখতে পাচ্ছি. সেই ভিলাইয়ের মাঝে লাইনিং এপিথেলিয়াম দেখা যাচ্ছে. ইন্টেস্টাইনাল লাইনিং এপিথেলিয়ামকে বলা হয় এন্টেরোসাইট. একটা এন্টেরোসাইটকে যদি আমরা একটু ম্যাগনিফাই করে দেখি তাহলে দেখব এই এন্টেরোসাইটের অ্যাপিক্যাল সেল মেমব্রেনে কতগুলো প্রজেকশন তৈরি হয়, মাইক্রোস্কোপিক প্রজেকশন. These are microscopic projection. That's why they are called microvilli. They are not villi, but they are microscopic villi. So they are called microvilli. So what is microvilli? Microvilli are finger-like projections of the apical cell membrane of enterocyte. Enterocyte apical cell membrane finger-like projection. আর villi ছিল, villi হচ্ছে mucosal finger-like projection. আর মাইক্রোভিলাই হচ্ছে একটা সেলের অ্যাপিক্যাল সেল মেমব্রেনের ফিঙ্গার লাইক প্রজেকশন. এবং এই প্রজেকশনের মাঝে কি থাকে? বাইরে থাকে একটা সেল মেমব্রেন, সেন্টারে থাকে কোর অফ সাইটোপ্লাজম, যে সাইটোপ্লাজমকে সাপোর্ট দিবে একটা সাইটোস্কেলিটন, সেটা হচ্ছে অ্যাক্টিন মাইক্রোফিলামেন্ট. তাহলে একটা প্রজেকশন তৈরি হতে গেলে কোনো না কোনো স্কেলিটন ছাড়া তো প্রজেকশন তৈরি হবে না. আমাদের যে বডি থেকে হাতগুলো বের হয়, পা গুলো বের হয়, তার ভিতরে তো স্কেলিটন আছে, বিভিন্ন লিম্বের বোনস গুলো আছে. সিমিলারলি যখন একটা সেলের এপিক্যাল রিজিয়ন থেকে কোনো প্রসেস রাইজ করবে, তার জন্য কোনো না কোনো সাইটোস্কেলিটন দরকার পড়বে. মাইক্রোভিলাইয়ের জন্য যে সাইটোস্কেলিটন সেটা হচ্ছে অ্যাক্টিন মায়োফিলামেন্ট. এখন প্রসঙ্গ হচ্ছে এক একটা সেলে নিয়ার 3000 মাইক্রোভিলাই থাকে. একটা সেলে 3000 মাইক্রোভিলাই থাকে এরকম একটা এন্টেরোসাইটে. ও মাই গড, হোয়াট এ হিউজ নাম্বার. ইচ সেল কন্টেন 3000 মাইক্রোভিলাই. সো অনেক অনেক মাইক্রোভিলাই তার মানে ইন্টেস্টাইনে আছে. এই মাইক্রোভিলাই থাকার কারণে স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া বাড়বে 20 টাইমস. মাইক্রোভিলাই থাকার কারণে সারফেস এরিয়া বেড়ে যায় 20 টাইমস. তাহলে আমরা বুঝলাম ইন্টেস্টাইনের সারফেস এরিয়া বাড়ার চারটা মেকানিজম. একটা হচ্ছে গ্রেটার লেংথ, আর বাকি তিনটা হচ্ছে মিউকোসার মডিফিকেশন. কি কি মডিফিকেশন হয়? ওয়ান ইজ প্লিকা সার্কুলারিস, যে 2 to 3 টাইমস সারফেস এরিয়া বাড়ায়. একটা হচ্ছে ভিলাই, যে 10 টাইমস সারফেস এরিয়া বাড়ায়. আর একটা হচ্ছে মাইক্রোভিলাই, যে 20 টাইমস সারফেস এরিয়া বাড়ায়. তাহলে তিনটার মাধ্যমে ইন্ডিভিজুয়ালি এক একজন এক এক রকম ভাবে বাড়ায়, কিন্তু যদি তিনটা একসাথে থাকে তাহলে কয় গুণ সারফেস এরিয়া বাড়বে? সেটা হবে 400 থেকে 600 ফোল্ড. 400 থেকে 600 গুণ সারফেস এরিয়া বাড়বে তিন মেকানিজমের মাধ্যমে. কিভাবে আসলো ক্যালকুলেশনটা আমরা দেখতে পাচ্ছি. যদি প্লিকা সার্কুলারিসকে 2 ধরি, ভিলাইকে 10 ধরি, মাইক্রোভিলাইকে 20 ধরি, তাহলে হবে 400 গুণ দিলে. আর যদি প্লিকা সার্কুলারিস 3 হয় আর মাইক্রোভিলাই যদি 10 হয়, মাইক্রোভিলাই 20 হয়, তাহলে ক্যালকুলেশনটা হবে 600. সো আমরা বলবো এই তিন মেকানিজমের কারণে সারফেস এরিয়া বাড়বে 400 to 600. এত গুণ সারফেস এরিয়া বেড়ে যাবে. তো যেটা আমরা বুঝলাম যে স্মল ইন্টেস্টাইনের যেহেতু ডাইজেস্টিভ ফাংশন আছে, অ্যাবজর্পটিভ ফাংশন আছে, এই জন্য স্মল ইন্টেস্টাইনের অনেক অনেক সারফেস এরিয়া লাগে. আর এই সারফেস এরিয়া বাড়ানোরই একটা মেকানিজম হচ্ছে গ্রেটার লেংথ. এই জন্য স্মল ইন্টেস্টাইনের লেংথ অনেক বেশি. whereas in case of the large intestine এর কোনো ডাইজেস্টিভ ফাংশন নাই. এর ফাংশন যা আছে সেটা হচ্ছে অ্যাবজর্পটিভ ফাংশন. এখানে ওয়াটার ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন হয়, প্লাস কিছু অন্য কাজ হয়, যেমন এখানে কিছু ব্যাকটেরিয়া থাকে যারা কিছু এসেনশিয়াল ভিটামিন ফর্ম করে. সো এই ছাড়া লার্জ ইন্টেস্টাইনের আর কোনো কাজ নাই.
এই জন্য লার্জ ইন্টেস্টাইন ইজ নট সো মাচ লং অ্যাজ স্মল ইন্টেস্টাইন। এখন আমি চলে যাচ্ছি স্মল ইন্টেস্টাইনের পার্ট কি কি। স্মল ইন্টেস্টাইনের তিনটা পার্ট আছে। প্রথম অংশের নাম হচ্ছে ডুওডেনাম, দিস ওয়ান গ্রিন কালার। দেন দিস almost yellow color, this is the jejunum, and finally this one is this orange color structure is the ileum. So small intestine has three parts: duodenum, jejunum, and ileum. At first, duodenum. Duodenum is almost retroperitoneal. Almost means some of its parts are not retroperitoneal. They are in fact intraperitoneal. But almost duodenum is retroperitoneal. And most of it is covered only. Why it is called retroperitoneal? Because most of it is covered by peritoneum on its anterior and lateral side. তাহলে যে স্ট্রাকচারগুলোর সামনের দিকে পেরিটোনিয়াম থাকে, বড় জোর ল্যাটারালি পেরিটোনিয়াম থাকে, কিন্তু পোস্টেরিয়র সারফেস ডিভয়েড অফ পেরিটোনিয়াম হয়, কোনো পেরিটোনিয়াম থাকে না পোস্টেরিয়র সারফেসে, তাদেরকে বলে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। যেমন মাঝে মাঝে আমরা এরকম ড্রেস পরতে দেখি, বিশেষভাবে মেয়েদেরকে, যে তাদের পিঠের দিকটা খোলা থাকে। তাইলে সেই সব ড্রেসকে বা সেই সব পার্সনদেরকে আমরা বলবো কাপড়ের পিছনে থাকা মানুষ, মানে রেট্রো কাপড় মানুষ হয়ে যাচ্ছে। তো ডিওডেনামের সামনে এবং সাইডে শুধু পেরিটোনিয়াম থাকে, তার পিছনে কোনো পেরিটোনিয়াম নাই, এই জন্য সে রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। এবং এটা হচ্ছে ফিক্সড থাকে। ফিক্সড মানে সে মুভ করতে পারে না, এবং সে তার কোনো মেজেন্টেরি নাই, কোনো পেরিটোনিয়াল ফোল্ড নাই, ডিভয়েড অফ মেজেন্টেরি। এগুলো আমি রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচারের আমি ফিচার বলেছি। কাদেরকে আমরা রেট্রোপেরিটোনিয়াল বলবো? নাম্বার ওয়ান, যদি ফ্রন্ট এবং সাইডে পেরিটোনিয়াম থাকে, পোস্টেরিয়রলি পেরিটোনিয়াম না থাকে, যদি সে ফিক্সড হয়, যদি তার কোনো পেরিটোনিয়াল ফোল্ড যেমন মেজেন্টেরি না থাকে, তাহলে সে হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। সো ডুওডেনাম মোস্টলি এরকমই রেট্রোপেরিটোনিয়াল অর্গান, যার লেংথ হচ্ছে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি। অন দ্য আদার হ্যান্ড, জেজুনাম এন্ড আইলিয়াম, এই স্ট্রাকচারগুলো এই যে কয়েল তৈরি করে, যেগুলো কয়েল লুপস অফ ইন্টেস্টাইন আর কয়েলস অফ ইন্টেস্টাইন ফর্ম করে, jejunum and ileum. They are intraperitoneal organ. Why they are called intraperitoneal organ? Because they are completely covered by peritoneum. They are mobile. তারা মুভ করতে পারে, এবং they are not fixed like duodenum. They are not fixed, and they have mesentery. তাদের mesentery আছে, যার নাম হচ্ছে দি mesentery। ওই মেসেঞ্টারিটার নাম ডিমেসেঞ্টারি। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ডুওডেনাম, জেজুনাম, আইলিয়াম তিনজন যদিও স্মল ইন্টেস্টাইনের পার্ট, কিন্তু ডুওডেনামটা একটু ফিচার ডিফারেন্ট। ডুওডেনাম হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, বাট জেজুনাম এবং আইলিয়াম যেটা ম্যাক্সিমাম পার্ট, ইনফ্যাক্ট আমরা জানি স্মল ইন্টেস্টাইন হচ্ছে 600 সেন্টিমিটার, তার 25 সেন্টিমিটার হচ্ছে ডুওডেনাম, বাকি 575 সেন্টিমিটারই কিন্তু জেজুনাম এন্ড আইলিয়াম। এবং এই পার্টটুকু হচ্ছে intraperitoneal, they are mobile, they have mesentery। সুতরাং ডিফারেন্স হয়ে গেল, কিন্তু ডুওডেনামের সাথে বাকি দুটো পার্ট কিন্তু একটু আলাদা হয়ে গেল। এই জন্য আমরা সচরাচর দেখব স্মল ইন্টেস্টাইনের যে ভিসেরাটা তৈরি করা হয়, বা আমরা যেগুলো দিয়ে পড়ি অ্যানাটমি ডিসেকশন রুমে, সেগুলোতে কিন্তু ডুওডেনাম থাকে না, শুধু জেজুনাম এবং আইলিয়াম থাকে। তখন ভাইভাতে টিচাররা জিজ্ঞেস করেন যে স্মল ইন্টেস্টাইনের আরেকটা পার্ট তো ডুওডেনাম, ওইটা এখানে নাই কেন? তাহলে আমাদের উত্তর দিতে হবে যে ডুওডেনামটা রেট্রোপেরিটোনিয়াল, এই জন্য এটাকে সহজে বের করা যায় না। আর জেজুনাম, আইলিয়াম হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, এদেরকে ইজিলি বের করা যায়, এই জন্য একটা ভিসেরা হয় জেজুনাম আর আইলিয়ামের। আর ডিওডেনামকে বের করা হয় হচ্ছে তার মতো আর যে রেট্রোপেরিটোনিয়াল তাদেরকে একসাথে। যেমন ডিওডেনামের খুব ইন্টিমেট রিলেশনে থাকে প্যানক্রিয়াস, এবং প্যানক্রিয়াসও রেট্রোপেরিটোনিয়াল। সাধারণত ডিওডেনামের ভিসেরার সাথে প্যানক্রিয়াস থাকে, কখনো কখনো আবার প্যানক্রিয়াসের টেইলে স্প্লিন থাকে। সুতরাং
আমরা বুঝে গেলাম যে ডিওডেনামটাকে আমাদের একটু আলাদাভাবে পড়তে হবে, আর হচ্ছে জেজুনাম আইলিয়ামটা আমরা একসাথে পড়বো। ডিওডেনাম এক্সটেন্ড করে শুরু হয় কোন জায়গায়? আমরা জানি যে স্মল ইন্টেস্টাইন শুরু হয় পাইলোরাস থেকে, আর স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্টটাই হচ্ছে ডিওডেনাম। সুতরাং ডিওডেনাম স্টার্ট করবে ফ্রম দা পাইলোরাস, এই জায়গা থেকে। দেন ডিওডেনাম এখানে গিয়ে জেজুনামের সাথে মিট করবে। এই যে জায়গাটুকু তার নাম ডিওডেনো জেজুনাল ফ্লেক্সা। তাহলে ডিওডেনাম হচ্ছে ফার্স্ট পার্ট, ডিওডেনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট এবং শর্টেস্ট পার্ট, বিকজ মাত্র 25 সেন্টিমিটার তার লেংথ, এবং মোস্ট ফিক্সড পার্ট, এটা হচ্ছে ফিক্সড পার্ট, ম্যাক্সিমাম জায়গায় তার ফিক্সড, এবং সে এক্সটেন্ড করে পাইলোরাস থেকে ডিওডেনো জেজুনাল ফ্লেক্সার পর্যন্ত। ফ্লেক্সার জিনিসটা কি? ফ্লেক্সার মানে হচ্ছে ভাঁজ, ভাঁজ বলে। যেমন আমরা আমাদের বডিতে অনেকগুলো ফ্লেক্সার পাই, এখান থেকে যদি শুরু করি, দিস ইজ কল্ড সুপিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার। সুপিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার কেন? কারণ এখানে ডিওডেনাম গিয়ে এরকম একটা ভাঁজ খেয়েছে, আবার এই জায়গায় যাওয়ার পরে সে আবার এই পাশে একটা ভাঁজ খেয়েছে। সো দিস ইজ কল্ড ইনফিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার। আবার ডিওডেনাম এই পর্যন্ত গিয়ে এখানে একটা ভাঁজ খেয়েছে। সো দিস ইজ কল্ড ডিওডেনো জেজুনাল ফ্লেক্সার। আমরা এখন পর্যন্ত তিনটা ফ্লেক্সার পেয়ে গেলাম। তারপরে এইটাকে বলা হয় রাইট কলিক ফ্লেক্সার, বিকজ এটা কোলনের ফ্লেক্সার। এটাকে বলে লেফট কলিক ফ্লেক্সার। সুতরাং অনেক অনেক ফ্লেক্সার আমাদের বডিতে আছে। সুপিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার, ইনফিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার, ডিওডেনো জেজুনাল ফ্লেক্সার, রাইট কলিক ফ্লেক্সার, যার আরেক নাম হেপাটিক ফ্লেক্সার, লেফট কলিক ফ্লেক্সার অর স্প্লিনিক ফ্লেক্সার, এরকম অনেক অনেক ফ্লেক্সার পাওয়া যায়। তাহলে ডিওডেনাম এক্সটেন্ড করে পাইলোরাস থেকে ডিওডেনো জেজুনাল ফ্লেক্সার পর্যন্ত। এই হচ্ছে এক্সটেনশন অফ দি ডিওডেনাম। আচ্ছা, ডিওডেনাম নামটা কোথা থেকে আসছে? আমাদের একটু এগুলো জানা দরকার। ডিওডেনামের ইটাইমোলজি মানে নামকরণ। ডিওডেনাম শব্দটা আসছে ডিওডেনি থেকে। ডিওডেনি হচ্ছে একটা ল্যাটিন শব্দ, ডিওডেনি। এই ল্যাটিন ডিওডেনিটা আবার আসছে গ্রিক শব্দ ডো ডেকা ডাকটুলোস থেকে। তাহলে প্রথমে একটা গ্রিক ওয়ার্ড ছিল ডো ডেকা ডাকটিউলস, সেই গ্রিক ওয়ার্ড থেকে আসছে ডিওডেনি, সেখান থেকে ইংরেজি ডিওডেনাম শব্দটা আসছে। এই ডো ডেকা ডাকটিউলস নামটা দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে হেরোফিলাস, এবং সেটা 300 শতাব্দী, খ্রিস্টপূর্ব 300 শতাব্দীতে, 300 বিসিতে হেরোফিলাস নামটা দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ হচ্ছে, আমি একটু বলি, ডেকা মানে হচ্ছে 10, ডেকা মানে 10, ডো মানে হচ্ছে 2, যেমন আমরা একটা রিকি মার্টিনের গান জানি, ওন দোস থ্রেস। এই দোস মানে হচ্ছে 2, ওয়ান, অন মানে 1, থ্রেস মানে 3, 1 2 3, অন দোস থ্রেস। হিন্দিতেও গান আছে, 1 2 3 4 5 6 7 8 9, এরকম গান আছে হিন্দিতেও। এই দো মানে হচ্ছে 2। তাহলে ডেকা মানে হচ্ছে 10, আর দো মানে হচ্ছে 2, 10 আর 2 এ 12, তার মানে ডো ডেকা মানে 12। আর ডাকটিউলস মানে ফিঙ্গার, ডাকটিউলস মানে হচ্ছে ফিঙ্গার, তাহলে 12 ফিঙ্গার। ডো ডেকা ডাকটিউলস মানে 12 ফিঙ্গার, 12 ফিঙ্গার। যখন প্রথমে ডিওডেনামটা মানুষ খুঁজে বের করলো, এখন এটার মাপ নিতে চেষ্টা করলো। প্রবাবলি তখন কোনো স্কেল ছিল না, আঙ্গুল দিয়ে মাপতো। তারা মেপে মেপে দেখছে 12টা আঙ্গুল যদি আমরা রাখি তাহলেই হবে হচ্ছে এর লেংথ বের হয়। সুতরাং নাম দিয়ে দিল ডোডেকা ডাকটিউলস, এবং নামটা দিয়েছিলেন হেরোফিলাস। এই যে হেরোফিলাস দেখা যাচ্ছে। তবে পরবর্তীতে জানা গেল ডিওডেনাম আসলে 12 ফিঙ্গার মিন্স 10 ইঞ্চি, দ্যাট ইজ 25 সেন্টিমিটার তার লেংথ ডিওডেনামের। আমি এই প্রসঙ্গে একটু কথা বলে যাই। ডেকা মানে 10, ডেকা। এই ডেকা শব্দ থেকে অনেকগুলো জিনিস আমরা পাই, যেমন হচ্ছে খুব ইন্টারেস্টিং হচ্ছে ডিসেম্বর, এই DECE, এই ডিস শব্দটা হচ্ছে ডেকা থেকে, ডিসেম্বর। এখন ডিসেম্বর হচ্ছে আমাদের ইংরেজি 12 নাম্বার মাস। তাহলে ডেকার সাথে কি রিলেশন হলো? তার পিছনে কারণ হচ্ছে এক সময় মাস শুরু হতো মার্চ থেকে, মার্চ দিয়ে মাস শুরু হতো। মার্চ মাসটা ছিল হচ্ছে ফার্স্ট মান্থ। মার্চ হচ্ছে 1, এপ্রিল হচ্ছে 2, তারপরে হচ্ছে
মে হচ্ছে 3, জুন হচ্ছে 4, জুলাই হচ্ছে 5, আগস্ট হচ্ছে 6, সেপ্টেম্বর হচ্ছে 7, অক্টোবর হচ্ছে 8। এই যে মিলে গেল কিন্তু অক্টোবর 8। আমরা জানি অক্টা মানে কিন্তু 8। তাহলে ওই 8 নাম্বার মাস হিসেবে অক্টোবরকে রাখা হয়েছিল 8 নাম অক্টা দিয়ে। অক্টো, অক্টো মিন্স 8। কিন্তু পরবর্তীতে যখন জানুয়ারি থেকে মাস কাউন্ট শুরু হলো তখন কিন্তু অক্টোবর এখন 10 হয়ে গেল, আর মিলছে না। কিন্তু ইনিশিয়াল নামটা অক্টোবর আসছে কিন্তু 8 থেকে। সিমিলারলি নভেম্বর হচ্ছে 9, কারণ আমরা জানি ননা মানে হচ্ছে 9, আর ডিসেম্বর মানে 10, কারণ হচ্ছে ডেকা মানে 10। এইভাবেই না এই ডেকা মানে রিলেশনটা আসে। আমরা আমাদের বডি দিয়ে মাসের হিসাব বাদ দেই, আমাদের বডি দিয়ে এক্সাম্পল দিচ্ছে। নার্ভ ফাইবারের ক্ষেত্রে অনেক সময় দেখি ডানের ফাইবার বামে চলে যায় ক্রসিং করে, আর বামের ফাইবার ডানে চলে আসে ক্রসিং করে। এবং এখানে এই যে ক্রসিং এর মাধ্যমে একটা চিহ্ন ফর্ম করে, এই চিহ্নটা হচ্ছে 10, রোমান লেটার 10। দিস ওয়াজ দ্য 10। এবং এই কাটাকাটি খেলার নাম হচ্ছে ডেকাসেশন। কেন ডেকাসেশন বলে? কারণ ডেকাসেশন মানে মিডলাইন ক্রসিং, এই ক্রস করতে গিয়ে ডেকা চিহ্ন তৈরি হয়, এই জন্য তার নাম ডেকাসেশন। বুঝতে পারলাম কি? আবার আমরা আরেকটা জিনিস দেখি, এই ক্রসিং এর আরেকটা নাম আছে, তাকে বলা হয় কাই। কাই, এটা হচ্ছে রাশিয়ান একটা অ্যালফাবেট কাই। কাই চিহ্ন হচ্ছে, যাই হোক কাই চিহ্ন তো এখন মনে পড়তেছে না, ওই কাই চিহ্ন এরকমই ক্রসিং এর মতোই কাই। এই কায়ের মতো দেখতে হয় বলেই এটাকে কেউ কেউ কায়েজমা বলে। যেমন হচ্ছে অপটিক কায়েজমাতে এরকম ক্রসিং হয়, অপটিক কায়েজমা। তারপরে হচ্ছে সেল ডিভিশনের সময় ক্রোমোজোমের মিউসিসের সময় ক্রোমোজোমের ক্রসিং ওভার হয়, ক্রোমাটিডের ক্রসিং ওভার হয়। সো এই ক্রসের জায়গাগুলোকে ডেকাও বলতে পারে, কাইও বলতে পারে, কায়েজমা। কায়েজমা নামটাও কিন্তু ক্রসিং থেকেই আসছে। ঠিক আছে, নাও আমরা চলে যাব ডিওডেনামের শেপ কেমন, দেখতে কেমন। ডিওডেনাম হচ্ছে এই যে দেখতে কিসের মতো দেখায়, সে হচ্ছে ইংরেজি সির মতো। ডিওডেনাম হচ্ছে সি শেপ লুপ অফ স্মল ইন্টেস্টাইন, এবং সির যে এই কনকেভিটি, সেই কনকেভিটিটা দখল করে আছে অন্য একটা অর্গান, তার নাম হচ্ছে পেনক্রিয়াস, স্পেশালি হেড অফ দ্য পেনক্রিয়াস। তাহলে ডিওডেনাম দেখতে সির মতো, এবং তার কনকেভিটিটা দখল করে থাকে হচ্ছে হেড অফ দ্য পেনক্রিয়াস। এবং ডিওডেনামে কোন জায়গায় থাকে? এক নাম্বার কথা হচ্ছে ডিওডেনাম থাকে নাম্বার 1, 2, 3 এই ভার্টিব্রার এগেইনস্টে। সো দিস ইজ দ্য ভার্টিব্রাল লোকেশন অফ দ্য ডিওডেনাম। 3 এবং 4 এর মাঝখানে থাকে আম্বিলিকাস। সাপোজ দিস ইজ দ্য ফোর্থ ভার্টিব্রা, ফোর্থ লাম্বার ভার্টিব্রা। 3 আর 4 এর মাঝখানে থাকে আম্বিলিকাস, এর মানে দাঁড়াচ্ছে ডিওডেনাম থাকে above the level of umbilicus in front of lumbar 1, 2, 3 lumbar vertebra। এই হচ্ছে ডিওডেনামের লোকেশন। নাও আমরা জানতে চাই ডিওডেনামের পার্ট গুলো কি কি। ডেসক্রিপশনের সুবিধার্থে আমরা ডিওডেনামকে 4টা পার্টে ভাগ করি। কি কি পার্ট? প্রথমে আমি এখানে দেখাই। এট ফার্স্ট পাইলোরাস থেকে এই পর্যন্ত ফার্স্ট পার্ট, এই জায়গাটার নাম কিন্তু সুপিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। দেন এই যে নেমে যাচ্ছে, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। এই জায়গার নাম আবার ইনফিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার। সো ইনফিরিয়র ফ্লেক্সার পর্যন্ত সেকেন্ড পার্ট। দেন ইনফিরিয়র ফ্লেক্সার থেকে এই জায়গা, এখানে গিয়ে আমরা পাবো অ্যাবডোমিনাল এওরটা থাকে, এইখানে এর পিছনে অ্যাবডোমিনাল এওরটা থাকে। তাইলে অ্যাবডোমিনাল এওরটা লেভেল পর্যন্ত হচ্ছে থার্ড পার্ট, আর অ্যাবডোমিনাল এওরটা থেকে ডিওডেনোজেজুনাল ফ্লেক্সার এই পর্যন্ত হচ্ছে ফোর্থ পার্ট। সো ডিওডেনামের 4টা পার্ট হয়ে গেল। কি কি পার্ট? ফার্স্ট একটা হচ্ছে ফার্স্ট পার্ট বা সুপিরিয়র পার্ট, এই পার্টটার নাম ফার্স্ট পার্ট অর সুপিরিয়র পার্ট। এর লেন্থ হচ্ছে 2 ইঞ্চি বা 5 সেন্টিমিটার। তারপরে হচ্ছে ডিসেন্ডিং পার্ট, এটা সোজা নেমে যাচ্ছে, সেকেন্ড পার্ট অর ডিসেন্ডিং পার্ট, তার লেন্থ হচ্ছে 3 ইঞ্চি অর 7.5 সেন্টিমিটার। তারপরের পার্টটার নাম হচ্ছে থার্ড পার্ট অর হরাইজন্টাল পার্ট, এই পার্টের লেন্থ হচ্ছে 4 ইঞ্চি, তাহলে 2, 3, 4। আর লাস্ট অফ অল হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট,
ফোর্থ পার্টটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং পার্ট। এই পার্টটা হচ্ছে 1 ইঞ্চি বা 2.5 সেন্টিমিটার। এই হচ্ছে টোটাল 10 ইঞ্চি। আমরা যদি মানে অ্যাড করি তাহলে দেখবো 10 ইঞ্চি হয়ে যাচ্ছে। সো ডিউডেনাম হচ্ছে 10 ইঞ্চি। তার ফার্স্ট পার্টটা 2, সেকেন্ড পার্ট 3, ফোর্থ থার্ড পার্ট 4 আর লাস্ট পার্টটা 1। সবচেয়ে ভালো হতো যদি ফার্স্ট পার্টটা 1 হতো, তাহলে সিরিয়াল মিলতো 1 2 3 4। কিন্তু একটু উলটপালট হয়ে গেছে। ফার্স্ট পার্টটা হচ্ছে 2 ইঞ্চি লম্বা, লাস্ট পার্ট হচ্ছে 1 ইঞ্চি। সো এই হচ্ছে গিয়ে লেংথ অফ দ্য ডিওডেনাম। আমরা ইঞ্চি দিয়ে মনে রাখছি কারণ 1 2 3 4 টা মনে রাখা একটু ইজিয়ার। তো ইঞ্চি থেকে আমরা সেন্টিমিটারে কনভার্সন খুবই ইজি, এটা আমরা জানি। সো দিস আর দ্য পার্টস অফ দি স্মল ইন্টেস্টাইন। এখন আমি ইন্ডিভিজুয়ালি পার্টগুলো একটু বলে যাব। আচ্ছা, তার আগে পেরিটোনিয়াল রিলেশন, ডিওডেনামের পেরিটোনিয়াল রিলেশন কি? আমরা অলরেডি জানি যে ডিওডেনাম হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, সরি, ডিওডেনাম হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, অলমোস্ট রেট্রোপেরিটোনিয়াল অর্গান। বাট দুটো জায়গা তার বাদ আছে যেটা ইন্ট্রাপেরিটোনিয়াল। সেই দুই জায়গাগুলো কি কি? ডিওডেনাম হচ্ছে মোস্টলি রেট্রোপেরিটোনিয়াল এক্সেপ্ট একটা হচ্ছে ফার্স্ট হাফ অফ দি ফার্স্ট পার্ট। তার মানে কি? আমরা জানি এইটুকু হচ্ছে ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টের ফার্স্ট হাফ মানে হচ্ছে এইটুকু হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। এখন প্রশ্ন আসে এখানে কেন ইন্ট্রাপেরিটোনিয়াল? কারণ এর সাথে এদিকে স্টমাক লাগানো ছিল। স্টমাক তো ইন্ট্রাপেরিটোনিয়াল ছিল। স্টমাক যেহেতু ইন্ট্রাপেরিটোনিয়াল, এবং আমরা জানি স্টমাকের এই বর্ডারে লাগে লেসার ওমেন্টাম, এই বর্ডারে লাগে গ্রেটার ওমেন্টাম, এখানে গ্রেটার ওমেন্টাম লাগে। এই লেসার ওমেন্টাম গ্রেটার ওমেন্টাম কিছুটা এখানেও এক্সটেন্ড করে। এই জন্য আমরা বলছি ফার্স্ট হাফ অফ ফার্স্ট পার্ট ইজ ইন্ট্রাপেরিটোনিয়াল। এর আপার বর্ডারে লাগে লেসার ওমেন্টাম, লোয়ার বর্ডারে লাগে গ্রেটার ওমেন্টাম। আরেকটা এক্সেপশন হচ্ছে লাস্ট হাফ অফ দি লাস্ট পার্ট। এই যে লাস্ট পার্টে লাস্ট হাফ, এইটুকুও কিন্তু ইন্ট্রাপেরিটোনিয়াল। কেন? কারণ এরপর থেকে শুরু হবে জেজুনাম এবং আইলিয়াম। জেজুনাম এন্ড আইলিয়াম দে আর ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার, দে হ্যাভ মেসেন্টেরি। সো এই মেসেন্টেরিটা কিছুটা এই জায়গাতেও এক্সটেন্ড করে। মানে লাস্ট পার্ট অফ দি লাস্ট হাফের লাস্ট পার্ট, লাস্ট হাফের লাস্ট পার্টের লাস্ট হাফ সেখানেও কিন্তু এক্সটেন্ড করে। তাহলে আমরা বুঝলাম এখান থেকে যে ডিওডেনামের ফার্স্ট পার্টের ফার্স্ট হাফ ইন্ট্রাপেরিটোনিয়াল, লাস্ট পার্টের লাস্ট হাফ ইন্ট্রাপেরিটোনিয়াল। প্রথমটাতে লাগে লেসার এন্ড গ্রেটার ওমেন্টাম, আর ওই ফোর্থ পার্টের যেটুকু ইন্ট্রাপেরিটোনিয়াল সেখানে অ্যাটাচমেন্ট হয় হচ্ছে দি মেসেন্টেরি। সেই হচ্ছে ডিওডেনামের ইন্ট্রাপেরিটোনিয়াল পার্ট, আর বাকি সবই হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল পার্ট। ডিওডেনামের কাজ কি? ভেরি সিম্পল কাজ ডিওডেনামের, এটা হচ্ছে ডাইজেশন। আমরা শুরু থেকেই জানি একটা তথ্য, সেটা হচ্ছে ডিওডেনাম হচ্ছে ডাইজেশন হয়, মনেও রাখা সুবিধা ডি ডি, ডিওডেনামে ডাইজেশন হয়। যাই হোক, জেজুনামে হয় হচ্ছে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, দুটোই হয়। এই জন্য বলি জেজুনাম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাইট। আর আইলিয়ামে হয় অ্যাবজর্পশন। তাহলে হয়ে গেল। তাহলে ডিওডেনামে হয় ডাইজেশন, জেজুনামে ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন, আর আইলিয়ামে হয় এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন যেগুলো তার অ্যাবজর্পশন। সুতরাং এই গেল 3 পার্ট। তাহলে ডিওডেনামের কাজ কি দাঁড়ালো? ডিওডেনাম হচ্ছে ডাইজেশনের কাজ করে, এর মেইন কাজই হচ্ছে ডাইজেশন। এবং ডিওডেনামে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে জুস, সে স্টমাক থেকে খাবারগুলোর মানে অ্যাসিডিক কাইমকে সে রিসিভ করে, স্টমাকের অ্যাসিডিক কাইম ডিওডেনাম রিসিভ করে, দেন তার সাথে এবার এসে মিক্স হবে, আহ, তার সাথে মিক্স হবে, এই পাশ থেকে আসে বাইল ডাক দিয়ে বাইল আসে, আর পেনক্রিয়াটিক ডাক দিয়ে পেনক্রিয়াটিক জুস আসে। এই জুসগুলো দিয়ে আলটিমেটলি ভিতরের কন্টেন্টকে সে এইবার কি করবে? ডাইজেশন করবে। সুতরাং ডিওডেনামের মেইন কাজ ডাইজেশন, আর সে স্টোমাক থেকে অ্যাসিডিক কাইম রিসিভ করে, আর তার সাথে মিক্স হয়ে এসে বাইল এবং প্যানক্রিয়াটিক এনজাইম যেগুলো ডাইজেশনে হেল্প করবে। এই হচ্ছে স্টোমাকের ফাংশন, সরি ডিওডেনামের ফাংশন। নাও আমরা ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামে চলে যাচ্ছি। ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম স্টার্ট অ্যাট পাইলোরাস, and it
ascend upward, backward, and laterally, and especially to the right. So it ascend upward, backward, and to the right, up to the neck of the gallbladder, neck of the gallbladder. Then it turn downward and form superior duodenal flexure. সুতরাং আমরা যদি বলি ফার্স্ট পার্ট কতটুকু, আমরা বলতে পারি ফার্স্ট পার্ট শুরু হয় পাইলোরাস থেকে, শেষ হবে সুপিরিয়র ডিউডেনাল ফ্লেক্সারের মাঝে। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টের কিছু পেকুলিয়ারিটিস বা ফিচার্স আছে, আমরা ফিচার গুলো দেখতে চাই। নাম্বার 1, ইট ডেভেলপ ফ্রম দ্য ফোরগার্ড। ফার্স্ট পার্ট হচ্ছে ফোরগার্ড ডেরিভেটিভ। আর ফোরগার্ডের কোন স্ট্রাকচার ব্লাড সাপ্লাই পায় সিলিয়াক ট্রাঙ্ক দিয়ে, সো ইট ইজ সাপ্লাইড বাই ব্রাঞ্চেস অফ দি সিলিয়াক ট্রাঙ্ক। এবং এই পার্টের যে আর্টেরিয়াল সাপ্লাই এগুলো হয় বাই দ্য এন্ড আর্টারি। সো ফার্স্ট পার্টের ব্লাড সাপ্লাই হয় বাই দ্য এন্ড আর্টারি। এবং ফার্স্ট পার্টে কোনো প্লিকা সার্কুলারিস থাকে না, মিউকাস মেমব্রেনে কোনো প্লিকা সার্কুলারিস নাই, এই জন্য ফার্স্ট পার্টের মিউকাস মেমব্রেনটা খুবই স্মুথ দেখায়। তারপরে এই পার্টটা পার্টলি রেট্রোপেরিটোনিয়াল, কারণ তার ফার্স্ট হাফ হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। ফার্স্ট পার্টের ফার্স্ট হাফ হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, বাকিটুকু রেট্রোপেরিটোনিয়াল। তারপরে হচ্ছে এই জায়গাতে ডিওডেনাল আলসার বেশি হয়, কারণ সে স্টোমাকের অ্যাসিডিক কন্টেন্ট গুলোকে রিসিভ করে। সো প্রথম অ্যাসিডের ধাক্কাটা কিন্তু ফার্স্ট পার্টই পায়, এই জন্য ফার্স্ট পার্টে আলসার বেশি হয়, যার নাম ডিওডেনাল আলসার। নাও সেকেন্ড পার্ট স্টার্ট হবে সুপিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার থেকে, সে ডাউনওয়ার্ড ডিসেন্ড করবে, এই জন্য ডিসেন্ডিং পার্ট বলে। ডিসেন্ড করবে এবং শেষ হয়ে যাবে ইনফিরিয়র ডিওডেনাল ফ্লেক্সারে। সো সুপিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার থেকে ইনফিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার এই পর্যন্ত হচ্ছে সেকেন্ড পার্ট অফ দি ডিওডেনাম। সেকেন্ড পার্টও খুব ইম্পর্টেন্ট ফিচার আছে, বিকজ সেকেন্ড পার্টের আপার হাফ আপ টু মেজর ডিওডেনাল পেপিলা ডেভেলপ করে ফোরগার্ড থেকে, আর বাকিটুকু ডেভেলপ করে হচ্ছে মিডগার্ড থেকে। তাহলে সেকেন্ড পার্ট ডেভেলপ করে বোথ ফ্রম ফোরগার্ড এন্ড মিডগার্ড। এই হচ্ছে ফার্স্ট, এইটা একটা ইম্পর্টেন্ট তথ্য। দুই হচ্ছে যে পার্টটুকু ফোরগার্ড থেকে ডেভেলপ করে সেই পার্টের ব্লাড সাপ্লাই দিবে সিলিয়াক ট্রাঙ্ক, আর যে পার্ট মিডগার্ড থেকে ডেভেলপ করে সেটার ব্লাড সাপ্লাই দিবে হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে সেকেন্ড পার্ট হচ্ছে দুটো প্যারেন্ট আর্টারি থেকে ব্লাড সাপ্লাই পায়, ওয়ান ফ্রম celiac trunk, another from the superior mesenteric artery. দুটো সোর্স থেকে ব্লাড সাপ্লাই পায় সেকেন্ড পার্ট। এবং এই পার্টের মাঝে আমরা দেখব দুটো এই সেকেন্ড পার্টই একমাত্র পার্ট যেখানে ডাবল রো অফ ভাসার একটা দুটো রো পাওয়া যাবে। ওয়ান কামস ফ্রম দ্য anterior pancreaticoduodenal arterial arcade, another from posterior pancreaticoduodenal arterial arcade. দুই এরকম আর্কেড থেকে ব্লাড সাপ্লাই পায়। এন্ড এই সেকেন্ড পার্টের মাঝে বাইল ডাক্ট এসে ওপেন করে, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট সবই সেকেন্ড পার্টে এসে ওপেন করে। এগুলো আমরা ধীরে ধীরে জানবো। এবং এই সেকেন্ড পার্টটা থাকে ট্রান্সভার্স মেজোকলোনির পিছনে। নাও থার্ড পার্টটা আমরা ডায়াগ্রাম থেকেই দেখতে পাচ্ছি। ইট স্টার্ট ফ্রম দ্য ইনফিরিয়র ডিওডেনাল ফ্লেক্সার and pass horizontally in front of the third lumbar vertebra and end এখানে থাকে হচ্ছে এন্ড কোন জায়গায় শেষ হবে, শেষ হবে হচ্ছে অ্যাবডোমিনাল এওর্টা পর্যন্ত, মানে আপ টু দ্য অ্যাবডোমিনাল এওর্টা বা ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমিনাল এওর্টা, এই পর্যন্ত গিয়ে তার শেষ। তাহলে সে শুরু হবে ইনফিরিয়র ডিওডেনাল ফ্লেক্সারে, শেষ হবে ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমিনাল এওর্টা, এই লেভেলে শেষ হবে থার্ড পার্ট, যার লেংথ হচ্ছে 10 সেন্টিমিটার। এন্ড ফাইনালি ফোর্থ পার্টটা শুরু হয়, আমরা এখানে ছবিটা আসলে রাখলে ভালো। ফোর্থ পার্টটা এখানে থাকে অ্যাবডোমিনাল এওর্টা, হিয়ার ইজ দ্য অ্যাবডোমিনাল এওর্টা। সো থার্ড পার্ট শুরু হয়েছিল এই জায়গায়, এই পর্যন্ত শেষ ছিল। নাও ফোর্থ পার্ট শুরু হবে ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমিনাল এওর্টা আপ টু এখানে ডিওডেনোজেজুনাল ফ্লেক্সার, এই জায়গাটুকু হচ্ছে ডিওডেনোজেজুনাল ফ্লেক্সার ফর্ম করে, এই যে দেখে এখানে ফ্লেক্সার তৈরি করবে। তাহলে ফোর্থ পার্ট হচ্ছে এটা সবচেয়ে শর্টেস্ট পার্ট এবং এরও লাস্ট হাফটুকু ইন্ট্রাপেরিটোনিয়াল। এই ফোর্থ পার্টটা কিন্তু শুরু হয় ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমিনাল এওর্টা থেকে ডিওডেনোজেজুনাল ফ্লেক্সার পর্যন্ত।
That one is the fourth part, front of the abdominal aorta to duodenojejunal flexure. Now আমরা যদি একটু interior of the duodenumটা দেখতে চাই, কি দেখবো? ডিউডেনামের ইন্টেরিয়র, আমরা স্টোমাকেরও কিন্তু ইন্টেরিয়র পড়েছিলাম, স্টোমাকের। সেটা সেই ইন্টেরিয়রটা দেখার জন্য লিভিং বডিতে আমরা বলেছিলাম এন্ডোস্কোপি করা যেতে পারে। ডিউডেনামেরও ইন্টেরিয়র লিভিং বডিতে দেখতে চাইলে এন্ডোস্কোপি আমরা করি, এন্ডোস্কোপি করতে পারি। আর হচ্ছে এছাড়া যদি আমরা ক্যাডাভারের যে ডিউডেনাম সেটাকে আমরা কেটে নিই তাহলেও ইন্টেরিয়র দেখতে পাবো। ইন্টেরিয়রে কি দেখা যায়? প্রথমে দেখা যাচ্ছে কতগুলো এরকম মিউকোসাল ফোল্ড, সার্কুলার মিউকোসাল ফোল্ড দেখা যাচ্ছে। এই সার্কুলার ফোল্ড গুলোকে বলে প্লিকা সার্কুলারিস অর ভালভস অফ কার্ক্রিং। প্লিকা সার্কুলারিস অর ভালভ অফ কার্ক্রিং, এগুলো পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড। দিস আর দ্য পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড। ওকে, 2 নম্বরে আমরা দেখব দুটো ওপেনিং দেখা যাচ্ছে, দুটো এলিভেশন দেখা যাচ্ছে। This one is one elevation. This is called major duodenal papilla, and this one is called minor duodenal papilla. Major duodenal papilla তে এসে ওপেন করে এই যে এই মেইন পেনক্রিয়াটিক ডাক্ট এন্ড বাইল ডাক্ট, মেইন পেনক্রিয়াটিক ডাক্ট আর বাইল ডাক্ট এসে ওপেন করে মেজর ডিউডেনাল পেপিলাতে, আর মাইনর পেপিলাতে ওপেন করে অ্যাক্সেসরি পেনক্রিয়াটিক ডাক্ট। হিয়ার ইজ দ্য অ্যাক্সেসরি ডাক্ট। আচ্ছা, মেজর ডিউডেনাল পেপিলাটা পাইলোরাস থেকে দেখা যায় 8 to 10 সেন্টিমিটার দূরে থাকে, আর মাইনর পেপিলা থাকে হচ্ছে 6 to 8 সেন্টিমিটার ডিস্টেন্সে। পাইলোরাস থেকে 6 to 8 সেন্টিমিটার দূরে থাকে মাইনর পেপিলা, আর মেজর পেপিলা আর 2 সেন্টিমিটার নিচে, তার মানে 8 to 10 সেন্টিমিটার বিলো দ্য পাইলোরাস। এই পজিশনে থাকে মেজর ডিউডেনাল পেপিলা। এখন এই মেজর ডিউডেনাল পেপিলাতে যে দুটো ডাক্ট ওপেন করে, কিভাবে ওপেন করে আমরা দেখাচ্ছি। সাপোজ দিস ইজ দ্য বাইল ডাক্ট, উপর থেকে আসলো বাইল ডাক্ট এইভাবে, আর এই পাশ থেকে আসলো হচ্ছে মেইন পেনক্রিয়াটিক ডাক্ট। এট ফার্স্ট দুটো ডাক্ট ইউনাইট করে তৈরি করে হেপাটো পেনক্রিয়াটিক ডাক্ট। তাহলে এখন যে ডাক্টটা তৈরি হলো তার নাম হেপাটো পেনক্রিয়াটিক ডাক্ট। এই হেপাটোপেনক্রিয়াটিক ডাক্ট এবার একটা সোয়েলিং তৈরি করবে, সোয়েলিং তৈরি করে। এই সোয়েলিংটার নাম হচ্ছে হেপাটোপেনক্রিয়াটিক অ্যাম্পুলা অর অ্যাম্পুলা অফ ভেটার। হেপাটোপেনক্রিয়াটিক অ্যাম্পুলা অর অ্যাম্পুলা অফ ভেটার। সেই অ্যাম্পুলা অফ ভেটার আলটিমেটলি ওপেন করবে হচ্ছে at the tip of the major duodenal papilla। এই যে ওপেনিংটা দেখা যাচ্ছে, দিস ইজ দ্যাট ওপেনিং। এই যে এই ওপেনিংটাতেই এরা এসে ওপেন করবে, হেপাটোপেনক্রিয়াটিক অ্যাম্পুলা ওপেন করবে টিপ অফ দ্য মেজর ডিউডেনাল পেপিলাতে। এখন এখানে কিছু স্পিংটার পাওয়া যায়। স্পিংটার, কি কি স্পিংটার আছে একটু দেখে যাই। 1 নাম্বার হচ্ছে এই অ্যাম্পুলা অফ ভেটারের অ্যারাউন্ডে তাকে এনসার্কেল করে একটা স্পিংটার থাকে, তার নাম হচ্ছে স্পিংটার অফ ওডি। স্পিংটার অফ ওডি বলা হয়। এটা থাকে হচ্ছে হেপাটোপেনক্রিয়াটিক অ্যাম্পুলার অ্যারাউন্ডে। আবার এই যে মেইন পেনক্রিয়াটিক ডাক্ট তার চারপাশেও একটা স্পিংটার থাকে, তার নাম হচ্ছে স্পিংটার পেনক্রিয়াটিকাস। স্পিংটার পেনক্রিয়াটিকাস এটা থাকে মেইন পেনক্রিয়াটিক ডাক্টের অ্যারাউন্ডে। আবার মেইন কমন বাইল ডাক্টের লোয়ার পার্টে আরেকটা স্পিংটার থাকে, তার নাম হচ্ছে স্পিংটার কোলেডোকাস। স্পিংটার কোলেডোকাস এর আরেক নাম স্পিংটার অফ বয়ডেন। স্পিংটার কোলেডোকাস অর স্পিংটার অফ বয়ডেন। সো আমরা এই রিজিয়নে 3টা স্পিংটার দেখতে পেলাম। যাই হোক, এই কথা প্রসঙ্গে বলে ফেললাম এগুলো, ঠিক আছে। সো দুটো পেপিলা আমরা প্রথমে পেয়েছি হচ্ছে প্লিকা সার্কুলারিস, তারপরে মেজর ডিউডেনাল পেপিলা পেলাম, দেন মাইনর ডিউডেনাল পেপিলা পেলাম। একটা ইন্টারেস্টিং তথ্য এখান থেকে দিতে হয়, সেটা হচ্ছে আমাদের এই যে বলি যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম দুটো জাংশন থেকে, দুটো গার্ড থেকে ডেভেলপ করে। এই মেজর ডিউডেনাল পেপিলা ঠিক নিচে এই জায়গাটুকু হচ্ছে এই পার্টটুকু হচ্ছে ফোরগার্ড থেকে আসে। তাহলে এই যে দিস ইজ দ্য ফোরগার্ড ডেরাইভ স্ট্রাকচার, এগুলো ফোরগার্ড ইনক্লুডিং দ্যাট পেপিলা। পেপিলা নিজেও ফোরগার্ডের পার্ট।
পেপিলা নিজেও কিন্তু ফোরগাটের পার্ট, এই জন্য বলা হয় আপ টু। আপ টু মানে হচ্ছে ইনক্লুডিং বোঝায়, আপ টু মেজর ডিউডেনাল পেপিলা মানে ইনক্লুডিং মেজর ডিউডেনাল পেপিলা, আর বিলো মেজর ডিউডেনাল পেপিলা হচ্ছে মিডগার্ড ডেরিভেটিভ। সো এখানে একটা জাংশন হচ্ছে, এই জায়গাটুকুকেই বলে মেজর ইন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল। এমব্রায়োনিক লাইফে এখানেই ইন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টালটা ছিল, ফোরগাট মিডগাটের জাংশন ছিল। তারপরে উপরে এখানে আছে মাইনর ডিউডেনাল পেপিলা, যেখানে অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট ওপেন করে। তারপরে আমরা পাবো হচ্ছে এই যে মেজর ডিউডেনাল পেপিলা, তার ঠিক উপরে আমরা একটা সেমি সার্কুলার ফোল্ড অফ মিউকাস মেমব্রেন পাই। সেমি সার্কুলার ফোল্ড অফ মিউকাস মেমব্রেন, এই মিউকাস মেমব্রেনের ফোল্ডটার নাম হচ্ছে আর্ক। আর্ক মানে ধনুকের মতো, আর্ক অফ দা প্লিকা সেমি সার্কুলারিস। সেমি সার্কুলার ফোল্ড মানে প্লিকা সেমি সার্কুলারিস, আবার সেটা আর্কের মতো হয়ে আছে, এই জন্য নাম দিয়েছে আর্ক অফ প্লিকা সেমি সার্কুলারিস। এখন এর আরেক নাম হচ্ছে মংস হুড, এই যে লেখা আছে মংস হুড। ইন্টারেস্টিং হচ্ছে, আমি ইন্টারনেট সার্চ করলাম মংস হুড মানে কি। মঙ্ক মানে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের মঙ্ক বলে। আর মঙ্কদের মাথা একদম ডোলানো থাকে, টাক মাথা থাকে, বেল মাথা করা থাকে, তারা তো কোনো হুড পরে না, তাইলে এই মঙ্ক স্যুটটা কেন আসলো? আবার ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম এক ধরনের ফুলের ছবি ইন্টারনেটে আছে, সেই ফুলটার নাম হচ্ছে মঙ্ক স্যুট। আমি একটা ছবিটা দেখাচ্ছি, এই ফুলগুলোকে বলে মঙ্ক স্যুট। এবং এই ফুলের দেখা যাচ্ছে এই যে ক্যাপের মতো, কিন্তু তার একটা ফুলটা দেখতে, তার পিটাল গুলো দেখতে হচ্ছে ক্যাপ লাইক, এই যে ক্যাপ লাইক পিটাল, এই যে ক্যাপের মতো তার পিটাল গুলো দেখা যাচ্ছে, এইটাকে বলে মংসুড ফ্লাওয়ার। অ্যাকোনাইট গ্রুপের ফ্লাওয়ার সে মংসুড বলে। তা আমাদের যে মংসুড নামে আমরা যে জায়গাতে আছি, সেটাও কিন্তু এইরকমই দেখাচ্ছে, এরকম বাঁকানো আছে। সো আই থিঙ্ক ওই ফুল থেকে এর নাম দিয়েছে মংসুড। I'm not sure about this. And finally, major duodenal papilla থেকে ডাউনওয়ার্ড একটা লঙ্গিটিউডিনাল প্লিকা মানে ফোল্ড নেমে যাচ্ছে, এর নাম প্লিকা লঙ্গিটিউডিনালিস। লঙ্গিটিউডিনাল ফোল্ড মানে প্লিকা লঙ্গিটিউডিনালিস। সো এই ফিচার গুলো আমরা ডিওডেনামের ইন্টারনালি পাবো। অনেক সময় রিটেন এক্সামে কোয়েশ্চেন আসে, রাইট ডাউন দ্য ইন্টেরিয়র অফ দি ডিওডেনাম, স্পেশালি সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম বা ইন্টেরিয়র অফ ডিওডেনাম, তখন এই ছবিটা আঁকতে হবে আর এই কথাগুলো লিখতে হবে। কিন্তু এবার একটা বিষয় আসবে, আমরা অলরেডি বলেছি যে সাপোজ দিস ইজ দ্য ডিওডেনাম, এরকম আছে ডিওডেনাম, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এরকম ফোর্থ পার্ট উঠে গেল। ওকে, ফোর্থ পার্ট, দেন ফোর্থ পার্টের পরে শুরু হবে কয়েলস অফ ইন্টেস্টাইন, এবং কয়েলস অফ ইন্টেস্টাইনের লেংথ হচ্ছে 575 সেন্টিমিটার। তাহলে অনেক লম্বা, সে যত লম্বা হবে তার ওয়েট তত বেশি হবে। সো এই ওয়েটের কারণে কেন ডিওডেনাম এই 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 জায়গাটুকু ফ্লেক্সার থাকবে কেন, কেন এটা পুরাপুরি লম্বা হয়ে যাবে না, কে ফ্লেক্সারটাকে মেইনটেইন করে, একটা ইস্যু দাঁড়াবে। এই ফ্লেক্সারকে কেউ যদি উপর থেকে সাসপেন্ড না করে রাখে, তাহলে এই ফ্লেক্সার তো এরকম থাকবে না, ওয়েটের কারণে আলটিমেটলি এটা স্ট্রেইট হয়ে যাওয়ার কথা। তো কে আটকে রাখে এইটুকুকে? এটা আটকে রাখার আরেকটা বিষয় হচ্ছে, আটকে কে রাখে সেটার একটা কারণ আছে, সেটা আটকে রাখে হচ্ছে বাই দা সাসপেন্সরি লিগামেন্ট অফ ডিওডেনাম। এই যে একটা লিগামেন্ট দেখা যাচ্ছে, this ligament is called suspensory ligament of the duodenum or ligament of Treys. এখন আমরা এটা নিয়ে জানবো। এইটা হচ্ছে একটা ফাইব্রোমাস্কুলার ব্যান্ড, দিস ইজ এ ফাইব্রোমাস্কুলার ব্যান্ড extending from right crush of the diaphragm. This is the right crush, this is the left crush. So this is a fibromuscular band extending from right crush of the diaphragm, which is attached to the duodenojejunal flexure, and which prevent sagging down of the duodenojejunal flexure downward, মানে নিচের দিকে ঝুলে পড়া প্রিভেন্ট করে। তাহলে এটা একটা ফাইব্রোমাস্কুলার ব্যান্ড which suspend duodenojejunal flexure from right crush of the diaphragm. Its upper end is attached to the right crush of the diaphragm,
whereas lower end is attached to the duodenojejunal flexure, especially posterior surface. এখন এর কাজ কি? ডিওডেনোজেজুনাল ফ্লেক্সারের কাজটা কি? কাজ হচ্ছে সে প্রিভেন্ট করে ফ্লেক্সারটা যেন নিচের দিকে ঝুলে না যায়। এখন ডিওডেনোজেজুনাল ফ্লেক্সারের তিনটা পার্ট আছে। আপার পার্টে থাকে নন স্কেলিটাল মাসল, মানে স্ট্রায়াটেড মাসল। আপার পার্টে থাকে স্কেলিটাল অর স্ট্রায়াটেড মাসল, মিডল পার্টে থাকে ইলাস্টিক ফাইবার, আর লোয়ার পার্টে থাকে স্মুথ মাসল বা নন স্ট্রায়াটেড মাসল। সো তিন পার্টে তার তিন রকম ফাইবার আছে। এটা হচ্ছে স্ট্রাকচার অফ দা সাসপেন্সরি লিগামেন্ট অর লিগামেন্ট অফ ট্রেস। কাজ কি? It fixes the duodenojejunal flexure and prevent it from being dragged down, নিচের দিকে ঝুলে পড়া, by the weight of the loop of small intestine. সো এটা। তাছাড়া রেডিওলজিস্টদের কাছে একটা ইম্পর্টেন্স আছে, যে রেডিওলজি করে অনেক সময় ইন্টেস্টাইনের ম্যালফরমেশন তারা চেক করে, কোন ইন্টেস্টাইনের রোটেশনটা ঠিক মতো হলো কিনা। তার জন্য এটা একটা গাইড হিসেবে কাজ করে, একটা ল্যান্ডমার্ক হিসেবে কাজ করে ডিওডেনোজেজুনাল ফ্লেক্সার। একটা জিনিস আমি সবার কাছে কোয়েশ্চন রাখতে চাই, যে সবই বুঝলাম আমরা, জেজুনাম, আইলিয়াম, দিজ আর ইন্ট্রাপেরিটোনিয়াল, ডিওডেনাম ইজ রেট্রোপেরিটোনিয়াল। আচ্ছা, ডিওডেনামটা ইন্ট্রাপেরিটোনিয়াল হলে প্রবলেম কি ছিল? এইটা আমার একটা কোয়েশ্চন থাকলো যারা আমার এই ভিডিও দেখছে তাদের কাছে। আমি সবার কাছে আশা রাখবো কমেন্ট সেকশনের মাঝে এইটার একটু যদি কেউ লিখতে পারে যে কেন ডিওডেনাম ইন্ট্রাপেরিটোনিয়াল না হয়ে রেট্রোপেরিটোনিয়াল হলো, কেন বাকিরা ইন্ট্রাপেরিটোনিয়াল। থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য সাসপেন্সরি লিগামেন্ট। নাও আমরা চলে আসলাম আর্টারিয়াল সাপ্লাই অফ দি ডিওডেনাম। অলরেডি আমরা জানি যে ডিওডেনামের up to major duodenal papilla, this develop from the foreguard. So this part will be supplied by superior celiac trunk. Celiac trunk দিয়ে supply পাবে, celiac trunk. Okay. Or below major duodenal papilla, this develop from the midguard, so it will be supplied by superior mesenteric artery, which is the parent artery of the midguard. এখন দেখি কথাগুলো মিললো কিনা। This is the celiac trunk. সিলিয়াক ট্রাঙ্কের এই ব্রাঞ্চটার নাম হচ্ছে কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ নেমে গেল, নাম গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি একটা ব্রাঞ্চ দিল রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি, দিস ওয়ান। আর একটা ব্রাঞ্চ দিল হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি। সো দিস সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি আলটিমেটলি সেন্ড ভাসা রেক্টা and supply the duodenum, foreguard part of the duodenum। হয়ে গেল, তাহলে মিলছে। আর inferior যে part মানে below major duodenal papilla, this part develop from the midguard. Artery of the midguard is superior mesenteric artery. Here is the superior mesenteric artery, this one. Superior mesenteric এর একটা branch, this is the first branch of the superior mesenteric artery, যার নাম হচ্ছে inferior pancreatico-duodenal artery. This inferior pancreatico-duodenal artery again gives vasa recta and supply the lower part of the duodenum. তাহলে হয়ে গেল ডিওডেনামের আর্টেরিয়াল সাপ্লাই। তবে ডিওডেনামের এর বাইরে কিছু এডিশনাল সাপ্লাই আছে, আমরা এডিশনাল সাপ্লাই গুলো দেখে যাচ্ছি। হোয়াট আর দ্য এডিশনাল সাপ্লাইজ অফ দি ডিওডেনাম? এই যে স্পেশালি ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম কিছু এডিশনাল সাপ্লাই পায়। এক, supraduodenal artery, which is branch of the gastroduodenal artery. Then retroduodenal artery, এখানে ছবিটা দেয় নাই। retroduodenal artery, it is also branch of the gastroduodenal artery. তারপরে হচ্ছে some branch from the hepatic artery, one branch from right gastroepiploic artery। তাহলে মোটমাট চারটা আর্টারি এক্সট্রা পেলাম। এক নাম্বার supraduodenal artery, দুই নাম্বার retroduodenal artery, তিন নাম্বার ব্রাঞ্চ ফ্রম হেপাটিক আর্টারি, চার নাম্বার ব্রাঞ্চ ফ্রম রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি। এই হচ্ছে ফার্স্ট পার্টের কিছু এক্সট্রা ব্রাঞ্চ। আর লাস্ট পার্টের একটা এক্সট্রা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে জেজুনাল আর্টারি থেকে আসে, জেজুনাল আর্টারি।
কারণ এরপরেই তো জেজুনাম শুরু হবে। জেজুনাম ইজ সাপ্লাইড বাই জেজুনাল আর্টারি। সেই জেজুনাল আর্টারির একটা ব্রাঞ্চ গিয়ে লাস্ট পার্টকে সাপ্লাই দিবে। সো দিস আর দ্য এডিশনাল সাপ্লাই। ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সুপিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি সে দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। কেমন ব্রাঞ্চ দেখি? একটা হচ্ছে এন্টেরিয়র ব্রাঞ্চ আর একটা পোস্টেরিয়র ব্রাঞ্চ। এন্টেরিয়র ব্রাঞ্চটা আসলো এখানে এসে স্টপ। পোস্টেরিয়র ব্রাঞ্চ আসলো এখানে স্টপ। নাও আমরা দেখব ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি কি করে। ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি সেও আবার দুই ব্রাঞ্চ তৈরি করে, একটা এন্টেরিয়র ব্রাঞ্চ আর একটা পোস্টেরিয়র ব্রাঞ্চ। পোস্টেরিয়র ব্রাঞ্চ গিয়ে ওই পোস্টেরিয়র ব্রাঞ্চের সাথে অ্যানাস্টোমোসিস করে, আর এন্টেরিয়র ব্রাঞ্চ এই এন্টেরিয়র ব্রাঞ্চের সাথে অ্যানাস্টোমোসিস করে। তাইলে দুটো আর্কেড ফর্ম হলো। এই আর্কেডটার নাম হচ্ছে এন্টেরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারিয়াল আর্কেড। সরি, এখানে দেয় নাই, ওই ছবিতে আছে। আর এই আর্কেডটার নাম হচ্ছে পোস্টেরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারিয়াল আর্কেড। এন্টেরিয়র আর্কেড থেকে যে ভাসার একটা রাইজ করে তারা ডিওডেনামের এন্টেরিয়র সারফেসকে ব্লাড সাপ্লাই দেয়, আর পোস্টেরিয়র আর্কেড থেকে যে ব্লাড ভেসেল গুলো রাইজ করবে তারা ডিওডেনামের পোস্টেরিয়র সারফেসকে ব্লাড সাপ্লাই দেয়। এটা হচ্ছে মোড অফ ব্লাড সাপ্লাই অফ দি ডিওডেনাম। দিস ইজ দ্য মোড অফ ব্লাড সাপ্লাই অফ ডিওডেনাম। সো আর্টারিয়াল সাপ্লাই কিন্তু হয়ে গেল। এবার আমরা ভিনাস ড্রেনেজ বা নার্ভ সাপ্লাই অফ দি ডিওডেনাম, এগুলি রিমার্কেবল কিছু নাই, কিছু বলার নাই। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এরকম সাপ্লাই পাবে। আমি এখন ক্লিনিক্যাল অ্যানাটমিতে চলে যাচ্ছি। ক্লিনিক্যাল অ্যানাটমি, ডিওডেনামের কি কি ক্লিনিক্যাল অ্যানাটমি হতে পারে। নাম্বার 1 হচ্ছে ডিওডেনামে আলসার হতে পারে, তার নাম হচ্ছে ডুওডেনাল আলসার। আমরা জানি ডিওডেনাল আলসার বেশি হয় ফার্স্ট পার্ট অফ দি ডিওডেনামে, কারণ হচ্ছে অ্যাসিডিক কাইম প্রথমে যে জায়গায় রিসিভ হয় তার নাম হচ্ছে ফার্স্ট পার্ট অফ দি ডিওডেনাম। অ্যাসিডিক কাইম প্রথমে এখানে রিসিভ হয়। এখন এখানে ডিওডেনাল আলসার হতে পারে। গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার, both are included within peptic ulcer disease. পেপটিক আলসারের যেটা স্টোমাকে হয় তার নাম গ্যাস্ট্রিক আলসার, যেটা ডিওডেনামে হয় তার নাম ডিওডেনাল আলসার। এখন স্টোমাকে যে আলসারটা হয় এই পেশেন্টগুলোর বুকে জ্বলাপোড়া করে, এবং যত খাওয়া দাওয়া করে ততই জ্বলাপোড়া তত বেশি করে, হার্ট বার্ন হয় বেশি। এই কারণে এই পার্সনগুলো খাওয়া অ্যাভয়েড করে। খাওয়া অ্যাভয়েড করলে কি হয়, তারা দেখা যায় এদের স্বাস্থ্য লিন এন্ড থিন থাকে। তাহলে গ্যাস্ট্রিক আলসার কিভাবে বুঝবো আমরা? যখন বুকে জ্বালাপোড়া খাওয়ার পরই যদি কারো বুকে জ্বালাপোড়া করে, এবং যদি সেই পার্সনটা থিন, লিন এন্ড থিন হয়, কারণ সে তো বুক জ্বালাপোড়া অ্যাভয়েড করার জন্য খাওয়াই বন্ধ করে দেয়, তাদেরকেই আমরা বলবো দে আর পেশেন্ট অফ দ্য গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার। আর ডিওডেনাল আলসার উল্টা, এইটা খাওয়া খালি পেটে বেশি জ্বলাপোড়া করে, খাওয়া খাইলেই তার জ্বলাপোড়াটা কমে যায়, হার্টবার্ন কমে যায়। সুতরাং এই পেশেন্ট গুলো দেখা যায় জ্বলাপোড়া করলেই খায়, জ্বলাপোড়া করলেই খায়। সুতরাং এরা খেতে খেতে মোটা হয়ে যায়। তাহলে যে আলসার না খালি পেটে বুক জ্বলে, মানে হার্টবার্ন হয়, খেলে কমে যায় এবং তাদের স্বাস্থ্য মাশাআল্লাহ ভালো হয়, তাদেরকে বলে তারা হচ্ছে ডিওডেনাল আলসারের পেশেন্ট। নরমালি যদি আমরা একটা বেরিয়াম এক্সরে করি তাহলে এই ডিওডেনাল ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনামের এই জায়গাটুকু, যেহেতু এখানে কোনো প্লিকা সার্কুলারিস নাই, এই জায়গাটুকু সুন্দর একটা ক্যাপের মতো তৈরি হয় বা বাল্বের মতো তৈরি হয়। এইটাকে বলে ডিওডেনাল বাল্ব বা ডিওডেনাল ক্যাপ বলা হয়। ডিওডেনাল বাল্ব অর ডিওডেনাল ক্যাপ। এই বাল্বের বেসটা থাকে পাইলোরাসের দিকে, অ্যাপেক্সটা থাকে টুয়ার্ডস সেকেন্ড ডিওডেনোজেজুনাল ফ্লেক্সার, এদিকে অ্যাপেক্স থাকে। দিস ইজ দ্য অ্যাপেক্স, দিস ইজ দ্য বেস। ওকে। এখন যদি এখানে আলসার হয় অর ক্যান্সার হয় ডিওডেনামের ফার্স্ট পার্টে, তাহলে এই ডিওডেনাল বাল্বে ডিস্টরশন দেখা যায়। আর এই সুন্দর বাল্ব চেহারাটা কিন্তু আর আসে না, ডিস্টরশন আসবে।
ওকে, একটা গেল ডিউডেনাল আলসার। ডিউডেনামে ইনজুরি হতে পারে। ইনজুরির জন্য সবচেয়ে ভালো মানে সুবিধাজনক প্রোটেক্টেড অবস্থায় থাকে সেকেন্ড পার্ট, কারণ সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম অনেক ডিপে থাকে, ভার্টিব্রার পাশে থাকে। আঘাত লাগলে ভার্টিব্রাতে লাগবে, তার গায়ে লাগে না। সেকেন্ড পার্টটা ইনজুরি হয় না। ম্যাক্সিমাম ইনজুরি হয় থার্ড পার্ট অফ দি ডিওডেনামে। পেটের মাঝে কেউ জোরে একটা ঘুষি দিল বা কোনো গাড়ি চাপা দিল, তখন এই গাড়ি এবং পিছনে ভার্টিব্রা তার মাঝখানে থার্ড পার্ট অফ দ্য ডিওডেনামটা ক্রাশিং হয়ে যায়। সো ডিওডেনামের থার্ড পার্টে এরকম ইনজুরি হতে পারে, থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। আমরা ডিওডেনামের মিডিয়াল ওয়াল, এই যে ওয়ালটা মিডিয়াল ওয়াল, সেকেন্ড পার্টের মিডিয়াল ওয়াল, এই ওয়ালে দেখি বিভিন্ন ব্লাড ভেসেল গুলো ঢুকতে। তারপরে বাইল ডাক্ট, পেনক্রিয়াটিক ডাক্ট সবই এই মিডিয়াল ওয়াল দিয়ে ঢুকে। সেই মিডিয়াল ওয়ালে কিছু উইকনেস ডেভেলপ করে এই স্ট্রাকচার গুলো ঢোকার কারণে। এখন এই উইকনেস থাকার কারণে, ওয়ালের উইকনেস থাকার কারণে মাঝে মাঝে লাইনিং এপিথেলিয়াম এই উইকনেস দিয়ে, আমরা একটা ছবি দেখাচ্ছি, মনে করি এইটা হচ্ছে লাইনিং, সাপোজ দিস ইজ দ্য লাইনিং এপিথেলিয়াম, এরকম লাইনিং এপিথেলিয়াম, এটা পুরোটাই মনে করি এরকম লাইনিং এপিথেলিয়াম। আর মাঝখানে ওয়ালটা এইসব জায়গাতে উইক আছে। তো মাঝে মাঝে কি হবে, এই লাইনিং এপিথেলিয়াম এই উইকনেস সাইড দিয়ে বাইরের দিকে এরকম বের হয়ে যাবে। এতে যে স্ট্রাকচারটা তৈরি হলো তার নাম হচ্ছে ডিওডেনাল ডাইভার্টিকুলা। তাহলে ডিওডেনাল ডাইভার্টিকুলা ম্যাক্সিমাম হবে সেকেন্ড পার্ট দিয়ে। সেকেন্ড পার্টের মিডিয়াল ওয়াল থেকে এই ডাইভার্টিকুলা গুলো এরাইজ করবে। এটা একটা ক্লিনিক্যাল প্রবলেম। দেন আমরা দেখি রেফার্ড পেইন হয়। ডিওডেনাল আলসার হলে, গ্যাস্ট্রিক আলসার হলে ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেইন হয়, ডিওডেনাল আলসার হলেও ইপিগ্যাস্ট্রিক রিজিয়নেই পেইন হয়, একই জায়গাতেই পেইন। কারণ স্টোমাক ডিওডেনাম এদের ভাই ভাই পাশাপাশি স্ট্রাকচার, তাদের নার্ভ সাপ্লাই অলমোস্ট সিমিলার, এই জন্য একই জায়গাতেই পেইন হয়। এখন এই পেইন হলে এটা হচ্ছে রেফার্ড পেইন, এবং এই পেইনটা পোরলি লোকালাইজড। ইউজুয়ালি ভিসেরার পেইন পোরলি লোকালাইজডই হয়, এটা হচ্ছে পোরলি লোকালাইজড পেইন হয়। এরপরে ডিওডেনামে অবস্ট্রাকশন হতে পারে, সেটা ডেভেলপমেন্টাল কারণেই বেশি হয়, ডিওডেনাল অবস্ট্রাকশন। আমরা ডেভেলপমেন্ট যখন পড়বো তখন এই অবস্ট্রাকশন ইস্যুটা নিয়ে আলাপ করব। নাও আমরা চলে গেলাম ডিওডেনামের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। অলরেডি আমরা জানি যে এলিমেন্টারি ট্রাক্টের জেনারেল স্ট্রাকচার যদি পড়ি, আমরা সেকশন করলে একটা ওয়াল পাই, একটা লুমেন পাই। লুমেনটা যদি কোনো স্ট্রাকচারের স্টোরেজ ফাংশন থাকে, লুমেনটা বড় হয়, না হলে লুমেন ন্যারো থাকে। সো ডিওডেনামের যেহেতু কোনো স্টোরেজ ফাংশন নাই, ইনফ্যাক্ট স্মল ইন্টেস্টাইনের কোনো স্টোরেজ ফাংশন নাই, তার লুমেনটা খুব বড় হবে না, নর্মাল এজ ইউজুয়াল লুমেন থাকবে। আর তার ওয়ালের মাঝে আমরা চারটা লেয়ার পাবো, দেয়ার আর 4 লেয়ার্স। মিউকোসা, মিউকোসাতে 3টা সাব লেয়ার আছে, লাইনিং এপিথেলিয়াম রেস্টিং অন বেসমেন্ট মেমব্রেন, তারপরে থাকে হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া, দেন মাস্কুলারিস মিউকোসা। মিউকোসার নিচে থাকে সাবমিউকোসা, দেন মাস্কুলারিস এক্সটার্না, দেন সেরোসা অর এডভেন্টিসিয়া। দিস আর দ্য বেসিক 4 লেয়ার্স। মিউকোসাতে আছে লাইনিং এপিথেলিয়াম রেস্টিং অন এ বেসমেন্ট মেমব্রেন। ডিওডেনামের এই লাইনিং এপিথেলিয়ামটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ ফিউ গবলেট সেল, কিছু গবলেট সেল পাবো, আর সিম্পল কলামনার এপিথেলিয়াম মেইনলি। 2 নম্বর হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া। লেমিনা প্রোপ্রিয়া হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, যে লেয়ারের মাঝে ব্লাড ভেসেল থাকে, লিম ভেসেল থাকে, কিছু গ্ল্যান্ড থাকে। ইন্টেস্টাইনের মাঝে যে গ্ল্যান্ড থাকে তার নাম হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। ইন্টেস্টাইনাল লেমিনা প্রোপ্রিয়াতে, সেটা ডিওডেনামের ক্ষেত্রেও তাই, লেমিনা প্রোপ্রিয়াতে আমরা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড খুঁজে পাবো, যার আরেক নাম হচ্ছে ক্রিপ্টস অফ লাইবারকুন। ক্রিপ্টস অফ লাইবারকুন পাবো। সো ব্লাড ভেসেল থাকে, লিম ভেসেল থাকে, তারপরে নার্ভ থাকে, তারপরে হচ্ছে গ্ল্যান্ড থাকে, যেটা হচ্ছে ক্রিপ্টস অফ লাইবারকুন বা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। কিন্তু এখানে কোনো লিম্ফয়েড টিস্যু পাবো না। লিম্ফয়েড টিস্যু পাওয়া যায় লেমিনা প্রক্রিয়াতে, লিম্ফয়েড টিস্যু না থাকবে, লেমিনা প্রক্রিয়াতে লিম্ফয়েড টিস্যু থাকে, ঠিক আছে, থাকবে। সো 5টা জিনিস লেমিনা প্রক্রিয়াতে থাকে। মাস্কুলারিস মিউকোসা এখানে আছে, যেহেতু এটা একটা এলিমেন্টারি সিস্টেম, এই জন্য মাস্কুলারিস মিউকোসা দরকার। এই যে স্মুথ মাসল লেয়ার, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল, এইভাবে সাজানো আছে।
সাবমিউকোসা ইজ এ ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। এই সাবমিউকোসাতে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে নর্মালি সাবমিউকোসাতে কি থাকে, ব্লাড ভেসেল থাকে, লিম ভেসেল থাকে, তারপরে হচ্ছে এই দুটোতে আর একটা প্লেক্সাস থাকে, সাবমিউকোসাল প্লেক্সাস। তিনটা জিনিস কনস্ট্যান্ট, সব জায়গাতেই থাকে। কোন কোন জায়গাতে গ্ল্যান্ড থাকে, তার একটা এক্সাম্পল হচ্ছে ডিওডেনাম। ডিওডেনামের সাবমিউকোসাতে একটা গ্ল্যান্ড পাবো, সাবমিউকোসাল গ্ল্যান্ড, তার নাম হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। ডিওডেনামের এটা একটা আইডেন্টিফাইং ফিচার যে ডিওডেনামের সাবমিউকোসাতে ব্রুনার্স গ্ল্যান্ড নামে গ্ল্যান্ড থাকবে, একটা মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড। এটা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড, হচ্ছে মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড। এটা কম্পাউন্ড টিবিউলো-অ্যালভিওলার গ্ল্যান্ড, মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড লাইং ইন দা সাবমিউকোসা। আর এখানে কোনো লিম্ফয়েড টিস্যু পাবো না, লিম্ফয়েড টিস্যু শুধু পাওয়া যায় আইলিয়াম আর অ্যাপেন্ডিক্স এর মাঝে, আর না হলে সাবমিউকোসাতে কোথাও লিম্ফয়েড টিস্যু পাওয়া যায় না। মাস্কুলারিস এক্সটার্না যেহেতু স্টোরেজ ফাংশন নাই, সো ইউজুয়াল দুই লেয়ার থাকবে, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। আর সেরোসা বা অ্যাডভেন্টিসিয়া তো অবশ্যই আছে। ডিওডেনামের যে জায়গাগুলো ইন্ট্রাপেরিটোনিয়াল তাদের লেয়ারে পাবো সেরোসা, আবার যে জায়গাটুকু রেট্রোপেরিটোনিয়াল তার একটা সাইডে তো পেরিটোনিয়াম আছে, ওই জায়গায় হবে সেরোসা। আর যে জায়গাতে পেরিটোনিয়াম নাই সেই জায়গাটুকুতে হবে অ্যাডভেন্টিসিয়া। আমরা ডিওডেনামের একটা হিস্টোলজিক্যাল সেকশন দেখতে পারি, দেখা যাক কি দেখা যায়। প্রথমে আমরা দেখব যে এখানে ইন্টারেস্টিং পয়েন্ট, 4টা লেয়ার আছে কিনা ফার্স্ট খুঁজবো। আমরা বলেছিলাম 4 লেয়ার খুঁজতে গেলে প্রথমে লাগবে আমার মাস্কুলারিস মিউকোসা আইডেন্টিফাই করা। এই হচ্ছে মাস্কুলারিস মিউকোসা। সো মাস্কুলারিস মিউকোসা যদি পেয়ে যাই তাইলে আমরা বুঝবো যে তার মানে 4 লেয়ার আছে। সো দিস ওয়ান ইজ দা মাস্কুলারিস মিউকোসা, দিস ওয়ান। এই হচ্ছে মাস্কুলারিস মিউকোসা, ঠিক আছে। এইখানে এই যে মাস্কুলারিস মিউকোসা, এটা ওকে। এই হেয়ার ইজ দা, এইটিকে এখানে চলে গেছে মাস্কুলারিস মিউকোসা। এখন দেখি তার মানে মাস্কুলারিস মিউকোসার এই পাশ সবই মিউকোসা। মিউকোসাতে থাকে লাইনিং এপিথেলিয়াম, এই যে দেখতে পাচ্ছি আমরা লাইনিং এপিথেলিয়াম। সো লাইনিং আছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, নিউক্লিয়াস গুলো ডট দেওয়া ব্ল্যাক কালার বেজের দিকে, ফাঁকে ফাঁকে কিছু হোয়াইট স্পট দেখা যাচ্ছে, এই যে দিস আর দ্য হোয়াইট স্পট, দিস আর গবলেট সেল। তার মানে হচ্ছে লাইনিং এপিথেলিয়ামে সিম্পল কলামনার এপিথেলিয়াম পাই আর পাই গবলেট সেল। এই যে হোয়াইট স্পট গুলো দিস আর দ্য গবলেট সেল, ওকে। দেন পাবো লেমিনা প্রোপ্রিয়া, লেমিনা প্রোপ্রিয়াও দেখা যাচ্ছে, দিস আর দ্য লেমিনা প্রোপ্রিয়া, এই যে এইগুলো লেমিনা প্রোপ্রিয়া, ঠিক আছে। দিস আর দ্য লেমিনা প্রোপ্রিয়া। সেই লেমিনা প্রোপ্রিয়াতে গ্ল্যান্ড পাওয়া যায়, এই যে আমরা গ্ল্যান্ড দেখি, এই গ্ল্যান্ড গুলোর নাম হচ্ছে ক্রিপস অফ লাইবার কোন বা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড পাওয়া যাচ্ছে। তারপরে এই যে ব্লাড ভেসেল পাওয়া যায়, এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। তারপরে এই যে লিম্ফয়েড টিস্যু পাওয়া যাচ্ছে, এই যে লিম্ফয়েড টিস্যু পাওয়া যাচ্ছে লেমিনা প্রোপ্রিয়ার মাঝে। সো হয়ে গেল আমার আর মাস্কুলারিস মিউকোসা তার আছে, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল, এইভাবে সাজানো থাকে। তারপরে আমরা পাবো সাবমিউকোসা। সাবমিউকোসা, এই সাবমিউকোসা পুরোটা টুকু জুড়ে দেখা যাচ্ছে শুধু গ্ল্যান্ড আর গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড গুলোর নামই হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। এই যে গ্ল্যান্ড গুলো দেখা যাচ্ছে দিস আর ব্রুনার্স গ্ল্যান্ড। সাবমিউকোসাতে আছে ব্রুনার্স গ্ল্যান্ড। এর বাইরে সাবমিউকোসাতে পাওয়া যাবে এইখানে এই যে ব্লাড ভেসেল দেখা যাচ্ছে, তাছাড়া লিম ভেসেল থাকবে, প্লেক্সাস থাকবে, সাবমিউকোসাল প্লেক্সাস। প্লেক্সাসটা আপাতত দেখা যাচ্ছে না, এখানে আসে নাই। তারপরে থাকে মাস্কুলারিস এক্সটার্না। এই মাস্কুলারিস এক্সটার্নাতে এখানে পাওয়া যাবে ইনার সার্কুলার লেয়ার, আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার, আর একদম লাস্টে সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। এই জায়গাতে মনে হচ্ছে যা আছে এগুলো অ্যাডভেন্টিসিয়া। সো দিস আর দ্য 4 লেয়ার্স অফ দি ডিওডেনাম। আমরা ডিওডেনাম আইডেন্টিফাই করার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইউজ করব, সেটা হচ্ছে এই প্রজেকশন গুলো, যার নাম ভিলাই। এই ভিলাই কিন্তু শুধু স্মল ইন্টেস্টাইনে থাকে, শুধু স্মল ইন্টেস্টাইনে থাকে, আর কোথাও ভিলাই থাকেই না। ভিলাই দেখা মানেই হচ্ছে বুঝে নিতে হবে এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, ভিলাই মানেই স্মল ইন্টেস্টাইন। সো এই হচ্ছে ডিওডেনামের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার।
এক্সামে আমাদেরকে ডিউডেনামের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার স্লাইডের মাঝে আইডেন্টিফাই করতে হয়। কিভাবে আইডেন্টিফাই করব সেটা একটু পরে দেখাচ্ছি। অলরেডি আমরা জানলাম যে ডিউডেনামের মাঝে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড আছে যার নাম ক্রিপস অফ লাইবারকুন। এই ক্রিপস অফ লাইবারকুনে কি কি, এটা একটা ক্রিপ্ট অফ লাইবারকুন দেখানো হচ্ছে, কি কি সেল আছে দেখে যাই। নাম্বার 1 এন্টারোসাইট আছে, মানে লাইনিং ইপিথেলিয়াম অফ দি ডিউডেনাম বা ইন্টেস্টাইনের লাইনিং এপিথেলিয়ামকে বলে এন্টেরোসাইট। এই এন্টেরোসাইট গুলো এই ক্রিপ্ট অফ লাইবারকুনে ঢুকে পড়ে। ঠিক আছে, 1 নাম্বার পেলাম। 2 নাম্বার এই যে দেখানো হচ্ছে গবলেট সেল আছে ফাঁকে ফাঁকে। ক্রিপ্ট অফ লাইবারকুন গুলোর মানে লাইনিং এপিথেলিয়ামের ফাঁকে ফাঁকে আমরা দেখবো এইগুলো কিন্তু লাইনিং এপিথেলিয়াল সেল, এন্টেরোসাইট। এগুলো এই যে ইয়েলো কালার্ড, দিস আর দ্য এন্টেরোসাইট। এই এন্টেরোসাইটের ফাঁকে ফাঁকে কিন্তু গবলেট সেল আছে। তারপরে পাবো পেনিথ সেল। এই যে এই সেলগুলো হচ্ছে পেনিথ সেল। সেলগুলোর মাঝে অনেক জাইমোজেন গ্রানিউল দেখা যাচ্ছে, এই যে জাইমোজেন গ্রানিউল। পেনিথ সেল খুব ইম্পর্টেন্ট সেল, এরা ন্যাচারাল ডিফেন্স মেকানিজমে হেল্প করে। পেনিথ সেল থেকে লাইসোজাইম সিক্রেশন হয়, ল্যাক্টোফেরিন সিক্রেশন হয়, যেগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল সাবস্টেন্স। দিস আর ন্যাচারাল ইমিউনিটির পার্ট। পেনিথ সেল ন্যাচারাল ইমিউনিটিতে হেল্প করে বাই সিক্রেটিং লাইসোজাইম, ল্যাক্টোফেরিন, এগুলো দিয়ে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন হয়। তারপরে থাকে এন্টারো এন্ডোক্রাইন সেল। স্টোমাকে যে এন্টারো এন্ডোক্রাইন সেল ছিল তার নাম ছিল জি সেল, কিন্তু ডিউডেনামে যে এন্টারো এন্ডোক্রাইন সেল থাকবে, এই যে দিস ওয়ান, এইখানে একটা, এই একটা, এই একটা, এই একটা, দিস আর এন্টারো এন্ডোক্রাইন সেল। স্টোমাকে দুটো এন্টারো এন্ডোক্রাইন সেল আছে, একটা হচ্ছে এস সেল আর একটা আই সেল। এস সেল থেকে একটা লোকাল হরমোন রিলিজ হয়, তার নাম সিক্রেটিন। এস সেল থেকে আসে সিক্রেটিন। আর আই সেল থেকে আসে কোলিসিস্টোকাইনিন পেনক্রিওজাইমিন। আই সেলের হরমোনটার নাম হচ্ছে, এটা আরেকটা লোকাল হরমোন, তার নাম সিসিকে পিজেড। সিসিকে পিজেড মানে হচ্ছে কোলিসিস্টোকাইনিন পেনক্রিওজাইমিন, এই পুরা নাম। আমি লেখাটা দেখাচ্ছি, সি সি কে আর পিজেড, হাইপেন দিয়ে লেখে পিজেড, মানে কোলিসিস্টোকাইনিন পেনক্রিওজাইমিন। এই হচ্ছে এই ক্রিপ্ট অফ লাইবারকুনের ভেরিয়াস সেলস। এইবার ওই ডিওডেনামের আইডেন্টিফাইং পয়েন্টটা বলছি। প্রথমে বুঝতে হবে এটাকে এলিমেন্টারি স্লাইড কিনা, তার জন্য লাগবে 4 লেয়ার্স আর প্রেজেন্ট। 4টা লেয়ার আছে, তার মানে এটা ডিওডেনাম। সেই লেয়ার গুলো ইনার টু আউটার, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না এন্ড সেরোসার অ্যাডভেন্টিসিয়া। সো 4 লেয়ার মানে এটা স্মল ইন্টেস্টাইন, মানে সরি এলিমেন্টারি ট্র্যাক্ট। নাও আসবে এটা যে ইন্টেস্টাইন, সেটা কি বা এটা যে এলিমেন্টারি ডাইজেস্টিভের পার্ট, বিশেষভাবে জিআইটির পার্ট, সেটা কিভাবে বোঝাবো লাইনিং দিয়ে। জিআইটি লাইনিং হচ্ছে সিম্পল কলামনার ইপিথেলিয়াম, সো ইট ইজ লাইন্ড বাই সিম্পল কলামনার ইপিথেলিয়াম উইথ গবলেট সেল। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে বলবো ভিলাই প্রেজেন্ট। ভিলাই প্রেজেন্ট বলা মানে এটা আমরা স্মল ইন্টেস্টাইন বলে দিলাম। স্মল ইন্টেস্টাইন বলতে গেলেই ভিলাই প্রেজেন্ট বলতে হবে। আর যদি বলি ভিলাই অ্যাবসেন্ট, তাহলে চলে যাবে এটা লার্জ ইন্টেস্টাইনের দিকে বা অন্য কোনো দিকে। সো ভিলাই প্রেজেন্ট মিন্স স্মল ইন্টেস্টাইন। স্মলে তো 3টা পার্ট, ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম। এবার কিভাবে আমরা এটাকে ডিওডেনাম হিসেবে আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড দিয়ে। ব্রুনার্স গ্ল্যান্ড প্রেজেন্ট ইন সাবমিউকোসা, দ্যাট মিন্স এটা হচ্ছে ডিওডেনাম। সো দিস আর দ্য আইডেন্টিফাইং পয়েন্টস অফ দি ডিওডেনাম। এবার ডেভেলপমেন্ট অফ দ্য ডিওডেনামে চলে আসলাম। ডিওডেনাম ডেভেলপ করে ফ্রম দ্য ফোরগাটের টার্মিনাল পার্ট থেকে আর সেফালিক পার্ট অফ দ্য মিড গার্ড, দুই গার্ড থেকে আসে। ফোরগাটের টার্মিনাল পার্ট আর সেফালিক পার্ট অফ দি মিড গার্ড, দুই জায়গা থেকে ডিওডেনাম ডেভেলপ করে। এবং এই জাংশনটা হচ্ছে জাস্ট বিলো দ্য ওপেনিং অফ দ্য মেজর ডিওডেনাল পেপিলা, অর এমব্রায়োনিক লাইফে বলতে পারি জাস্ট বিলো দ্য অরিজিন অফ দি লিভার বার্ড। এটা হচ্ছে লিভার বার্ড, হেপাটিক ডাইভার্টিকুলাম যার নাম। এই হেপাটিক ডাইভার্টিকুলামের ঠিক নিচে হচ্ছে এই জাংশন। সো দ্য ডেভেলপিং ডিওডেনাম গ্রোজ র্যাপিডলি। এবার ডিওডেনামটা প্রথমে স্ট্রেট ছিল, খুব র্যাপিডলি গ্রো করতে থাকে, ভিতরে জায়গা হয় না, সে তখন একটা সি শেপ লুপ তৈরি করে।
যে লোবটা এরকম ভেন্ট্রালি প্রজেকশন হয়। এক্সেস গ্রোথের কারণে এরকম ভেন্ট্রাল প্রজেকশনটা হয়, সি শেপ লোব তৈরি করেছে। তারপরে যখন স্টমাক রোটেশন হয়, এই সি শেপ লুপটা কিন্তু ছিল ফ্রন্টের দিকে, সামনের দিকে লুপিংটা ছিল। এখন স্টমাকের যখন ভার্টিক্যাল এক্সিসে 90 ডিগ্রি রোটেশন হয়, অ্যালং দা ক্লকওয়াইজ রোটেশন হয়, তখন ডিউডেনামের যে ভেন্ট্রাল যে কার্ভেচারটা ছিল, মানে ভেন্ট্রাল লুপটা, এই ভেন্ট্রাল লুপটা চলে যাবে রাইট সাইডে। ভেন্ট্রাল লুপ এই 90 ডিগ্রি স্টমাকের 90 ডিগ্রি রোটেশনের কারণে অ্যালং দ্য ভার্টিক্যাল এক্সিস আলটিমেটলি ডিউডেনামটা শিফট করে যাবে রাইট সাইডে, মানে লুপটা সি শেপ লুপটা চলে যাবে রাইট সাইডে। আলটিমেটলি আমরা এরকমই পাই। বাই দা ইনিশিয়ালি ডিউডেনামের একটা লুমেন থাকে ডিউডেনামের মাঝে, কিন্তু বাই ডিউরিং সেকেন্ড মান্থ, দ্যাট ইজ ডিউরিং 5th and 6th উইক, এই লুমেন অফ দ্য ডিউডেনামটা obliterated হয় by the proliferation of the cells, epithelial সেলের proliferation হয়ে লুমেনটা বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরে আবার রিক্যানালাইজেশন হয়, কেভিটি ফরমেশন হয়ে হয়ে আবার কিন্তু লুমেনটা রিক্যানালাইজড হয়। সো একবার অবলিটারেশন হয়, পরে আবার রিক্যানালাইজেশন হয়, হয়ে আলটিমেটলি টিউবটা ফর্ম করে। এখন আমরা যদি সামারি করি, ডিউডেনামের ডেভেলপমেন্টে সামারি করতে পারি ভাইভাতে বা কোনো কোথাও যদি শর্টলি জিজ্ঞেস করে, তাইলে আমরা কিভাবে বলবো? স্টোমাকের মতোই আমরা সামারিটা করছি। এক হচ্ছে লাইনিং এন্ড গ্ল্যান্ড। লাইনিং এপিথেলিয়াম এবং ওয়ালের মধ্যে থাকা গ্ল্যান্ড, ওয়ালের মধ্যে থাকা গ্ল্যান্ডকে ইন্ট্রামুরাল গ্ল্যান্ড বলে। যেমন মিউকোসাতে থাকে ক্রিপস অফ লাইবারকুন বা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, সাব মিউকোসাতে আছে তার সাবব্রুনার্স গ্ল্যান্ড। দিস আর দ্য ইন্ট্রামুরাল গ্ল্যান্ড। সো লাইনিং এপিথেলিয়াম এন্ড ইন্ট্রামুরাল গ্ল্যান্ড এগুলো ডেভেলপ করে এন্ডোডার্ম অফ দি এবার কথা আছে আপ টু মেজর ডিউডেনাল পেপিলা ফ্রম এন্ডোডার্ম অফ দি ফোরগার্ড, বিলো মেজর ডিউডেনাল পেপিলা endoderm of the midgut. So lining shears. Rest of the layer develops from splanchnopluric layer of lateral plate mesoderm. তাহলে এই হচ্ছে ইন শর্ট সামারি। ভাইভাতে জিজ্ঞেস করলে, অস্পিতে আসলে, ইভেন রিটেনে অনেক সময় শর্ট 2 মার্ক দিয়ে দিলে এইভাবে আমরা আনসার করব ডিউডেনামের ডেভেলপমেন্ট। এক, লাইনিং এপিথেলিয়াম এন্ড গ্ল্যান্ড আপ টু মেজর ডিউডেনাল পেপিলা from endoderm of the foreguard, below major duodenal papilla, endoderm of the midguard, আর rest of the layers splanchnopluric layer of lateral plate mesoderm. ডিউডেনামের ডেভেলপমেন্টাল অ্যানোমেলিস কি কি হতে পারে দেখে যাচ্ছি। অ্যানোমেলিস গুলো কি কি? একটা হচ্ছে এই যত অ্যানোমেলিস হয় সবই ডিফেক্টিভ রিক্যানালাইজেশনের মাধ্যমে। আমরা বলেছিলাম ডিউডেনামে ইনিশিয়ালি একটা লুমেন থাকে, পরে এপিথেলিয়াম প্রলিফারেট করে লুমেন অবলিটারেট করে ফেলে, দেন আবার রিক্যানালাইজেশন হয়। এখন যদি রিক্যানালাইজেশন না হয় অর পার্শিয়ালি হয়, তাহলে কি হবে? পার্শিয়াল রিক্যানালাইজেশন হলে ডিউডেনাল স্টেনোসিস ডেভেলপ করে। স্টেনোসিস মানে নেরো হয়ে যায় ডিউডেনাম। পার্শিয়ালি যদি রিক্যানালাইজেশন হয়, কিছু ক্যানালাইজেশন হলো, কিছু হলো না, ঠিক আছে, পার্শিয়াল অক্লুশন অফ দ্য লুমেন। সাধারণত থার্ড বা ফোর্থ পার্ট অফ দ্য ডিউডেনামে এই স্টেনোসিস বেশি হয়। আরেকটা হতে পারে যদি কমপ্লিট রিক্যানালাইজেশন না হয়, তাকে বলে ডিউডেনাল এট্রেশিয়া। এগুলোই হচ্ছে ডিউডেনামের অবস্ট্রাকশন। আমি ক্লিনিকে বলেছিলাম অবস্ট্রাকশন পার্টটা পরে বলবো। এই সেই অবস্ট্রাকশন, ডিউডেনামের অবস্ট্রাকশন হয় ডেভেলপমেন্টাল অ্যানোমেলি হিসেবে ডিউ টু ডিফেক্টিভ রিক্যানালাইজেশন। দুই ভাবে হয়, ডিউডেনাল স্টেনোসিস হতে পারে, ডিউডেনাল এট্রেশিয়া হতে পারে। এট্রেশিয়াটা হচ্ছে কমপ্লিট অক্লুশন, এই যে এখানে কোনো টিউবই নাই, কমপ্লিটলি অক্লুড হয়ে গেছে। ইউজুয়ালি সেকেন্ড অর থার্ড পার্টে অক্লুশন বেশি হয়, এবং 1/3 পেশেন্টে দেখা যায় ডাউন সিনড্রোম প্যারালালি থাকে। এবং ডিউডেনামে যদি এট্রেশিয়া হয়, তাহলে একটা বড় প্রবলেম হয় হচ্ছে সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম বেড়ে যায়, পলিহাইড্রামনিওস ডেভেলপ করে, পলিহাইড্রামনিওস ডেভেলপ করে যদি ডিউডেনাল এট্রেশিয়া হয়। ফ্যামিলিয়াল ডিউডেনাল এট্রেশিয়া অনেকের হয় ফ্যামিলিয়াল ভাবে, এটা অটোজোমাল রেসেসিভ ডিসঅর্ডার। অনেক বড় একটা কাজ করে ফেলেছি, যে ডিউডেনাম চ্যাপ্টারটা আমি শেষ করে ফেলেছি। আশা রাখি ডিউডেনামের সবকিছু আমি টাচ করতে পেরেছি। এই ভিডিওটা যদি সবাই দেখতে পারে,
এবং ধীরে ধীরে দেখে, সময় নিয়ে দেখে, তাহলে খুবই উপকারে দিবে বলে আমার বিশ্বাস। কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে কিছু কথা লিখে গেলে ভালো হয়। তাছাড়া আমি একটা কোয়েশ্চন দিয়েছি, কেন ডিওডেনামটা রেট্রোপেরিটোনিয়াল, ইন্ট্রাপেরিটোনিয়াল হলে কি প্রবলেম ছিল, এটার উত্তরটা সবাই দিলে সবচেয়ে ভালো হবে, বুঝতে পারবো সবাই ভিডিওটা দেখছে। আর একটা লাইক বাটনে ক্লিক করতে কিন্তু কোনো টাকা লাগে না, কমেন্ট করতেও টাকা লাগে না, সো এগুলো ফ্রি। সো একটা লাইক বাটনে লাইক অথবা একটা কমেন্ট করলে সেগুলো ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং সবাইকে করার জন্য বলতে আমি অনুরোধ জানাচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি and subscribe my channel. We like anatomy. Take care and goodbye.